যতটা আনন্দ নিয়ে আষাঢ়ের দিন শুরু হয়েছিল, ঠিক ততটাই যন্ত্রণা নিয়ে দিনের পরিসমাপ্তি হলো। সকালে বাবা যখন তাকে জানিয়েছিল মাকে না জানিয়ে তিনি একটা সারপ্রাইজ ট্যুর দিতে চান মাকে সাথে নিয়ে, আষাঢ়ের মনে হয়েছিল এই জীবনের সব সুখ বুঝি তার হাতের মুঠো এসে ধরা দিয়েছে। বাবা মায়ের মধ্যে একটা সুন্দর সম্পর্কের চেয়ে দামি আষাঢ়ের কাছে কিছু নেই। দুজনের মধ্যকার সম্পর্ককে ভালো রাখতে আশার অদৃশ্য সুতোর মতো জড়িয়েছিল দুজনের মধ্যখানে, তাদের অজান্তে। অবশেষে বাবার চোখের পর্দা খুলল। আফসোস এটাই, আরো কয়েক বছর আগে খুললে মা একটু স্বস্তি পেত। আশার রুমে আসলো যখন, তখন রাত প্রায় 2টো। আজ প্রথমবারের মতো আশার অনুভব করলো মা কতটা পরিশ্রম করে। অনুভব করে আষাঢ়ের বুকটা ভারী হয়ে এলো। মায়ের জন্য কখনো কিছু করা হয়নি। জীবন এমন কেন? আষাঢ় বুঝতে পারে না কত দিক সামলাতে হবে তাকে। ভাবতে ভাবতে মনে হলো পিয়াসার কথা। পিয়াসার কথা মনে পড়তে আষাঢ়ের বুকে যেন ভারী পাথর চেপে বসলো। এই মেয়েটা এত অবুঝ কেন? সবসময় কেন সে আষাঢ়কে ভিলেন মনে করে? আষাঢ় তাকে স্পেস দিতে বাড়িতে থাকা কমিয়ে দিয়েছে। বাড়িতে থাকলেও রুম থেকে বের হয় না। অথচ মেয়েটা কিছুই বুঝতে চায় না। সবাই বলে আষাঢ়ের চোখের দিকে তাকালেই মেয়েরা প্রেমের সমুদ্রে ডুবে যায়। অথচ 2 চোখ ভর্তি মায়া নিয়ে আষাঢ় এই মেয়েটার দিকে তাকায়। সেটাই এই মেয়ে বুঝতে পারে না। সৃষ্টিকর্তা এই কেমন খেলা খেলে মানুষকে নিয়ে। যাকে মন চায় সে ছাড়া দুনিয়ার সবাই তাকে ভালোবাসে। অদ্ভুত সব নিয়ম এই জগতের। আষাঢ় জানে আজকের পর থেকে পিয়াসার আর তার মধ্যে এক অদৃশ্য দূরত্ব তৈরি হবে। পিয়াসার সাথে সম্পর্ক যতটা সহজ হয়েছিল, ঠিক ততটাই দূরে চলে যাবে পিয়াসা তার থেকে। অথচ সে চেয়েছিল পিয়াসাকে নিজের করে পেতে। সকাল হতে মিরাজুল ইসলাম নার্গিসকে ডাকতে লাগলেন। এমন 7 সকালে চেঁচামেচি শুনে নার্গিস বিরক্ত হয়ে বলল, এরকম চেঁচান কেন? সমস্যা কি আপনার? বড় ভাবি নাই, গিয়ে নাস্তা বানাও যাও। নার্গিস মুখ ঝামটা দিয়ে বলল, আমারে কি কোনোভাবে জুনির বোন মনে হয়? আমি কাজের বেটি? নিজের সংসারে কাজ করলে কেউ কাজের বেটি হয়ে যায় না। ঠিক বলছেন, নিজের সংসার হতে হয় সেটা। এটা কার সংসার? আমার? কখনো না। এখন আপনার মায়ের সংসার এটা। আপনার মায়ের পরে হবে আপনার ভাবির। আমি এই সংসারের কেউ না। এই সংসারের কোনো দায়িত্ব তাই আমার না। মিরাজুল ইসলাম গম্ভীর হয়ে বললেন, তর্ক করবে না। তর্ক আমি কম জানি না। এক্ষুনি গিয়ে নাস্তা বানাও, মায়ের খাবার তৈরি করো। না করলে? মিরাজুল ইসলামের মেজাজ তিরিক্ষি হয়ে গেল। রাগান্বিত হয়ে বললেন, তাহলে বের হয়ে যাও, যেদিকে ইচ্ছে। নার্গিস আর অপেক্ষা করলো না, সত্যি সত্যি উঠে বের হয়ে গেল। মহুয়া বেগমকে এই সূচকে একটা উচিত শিক্ষা দিতে হবে। মিরাজুল ইসলাম ভেবেছেন নার্গিস বোধহয় রান্নাঘরে আছে, কিন্তু তার ভুল ভাঙল অফিসে যাওয়ার সময় যখন দেখলেন নার্গিস বাড়িতে নেই। নির্জন, নীরব, পিঙ্কি, রিঙ্কি 4 জনই মাকে খুঁজতে লাগলো, কিন্তু নার্গিসকে কোথাও পেল না। সকালে পিয়াসার জন্য নাস্তা নিয়ে এলো ঝুনি খালা। আজকে কে নাস্তা বানালো? কিছুক্ষণ আগে শুনতে পেয়েছে নার্গিস আন্টি বাড়িতে নাই। ঝুনি খালাকে সে প্রশ্ন করতেই ঝুনি খালা বলল, আমি আটা সিদ্ধ করে দিছি, আশার মামা রুটি বানাইছে। পিয়াসা রুটির দিকে তাকিয়ে মুগ্ধ হয়। এত সুন্দর পাতলা রুটি একজন পুরুষ মানুষ বানিয়েছে। ভাবতে অবাক লাগে পিয়াসার। শিরিন অনেক তদন্ত করেও মিরাত থেকে কথা বের করতে পারল না আশার কাকে পছন্দ করে। হিংসায় শিরিনের সারা শরীর কেমন জ্বলতে থাকে। সকালে শিরিনের সবসময় দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস। এখন রজনী নেই। মহুয়া বেগম শিরিনকে বলেছেন সকালে একটু জলদি উঠে নাস্তা বানাতে, ঝুনির সাথে হাত লাগাতে। শিরিন তাই ইচ্ছে করে আজকে আরো দেরি করে ঘুম থেকে উঠল। ঘুম থেকে উঠতেই মিনি গিয়ে জানালো ছোট মামি বাড়ি থেকে বের হয়ে গেছে। শিরিন তড়াক করে উঠে দাঁড়ায়। কি বলছে? এত বড় ঘটনা ঘটে গেছে অথচ সে জানে না। দ্রুত রুম থেকে বের হয়ে রান্নাঘরে যায় শিরিন।
রান্নাঘরে গিয়ে দেখে আশা রুটি বানাচ্ছে। শিরিন হতভম্ব হলো না। আশার প্রায় সব কাজই জানে, ওর মা ওকে শিখিয়েছে। বউ এলে যাতে বউয়ের ওপর চাপ বেশি না পড়ে। আশার হীরের টুকরো ছেলে, আত্মীয় স্বজন সবার কাছে আশা সব দিক থেকে পারফেক্ট। এই জন্যই শিরিন চায়নি আশার হাতছাড়া হোক। নিজের মেয়ের সাথে বিয়েটা দিতে পারলে সব দিক থেকে শিরিন নিশ্চিন্ত হতো। নাস্তার টেবিলে এসে দেখে খা খা করছে পুরো বাড়ি। কোথাও কারো কোনো সারা শব্দ নেই। মীরা চুপচাপ নাস্তা খাচ্ছে। শিরিন মেয়েকে ফিস ফিস করে বলল, কাহিনী কি রে, কখন হলো এসব? মীরা রুটি খেতে খেতে বলল, আমি জানি না মা, আর এসব ক্যাচাল ভাল লাগতেছে না। তোর আবার কি হলো? গত রাত থেকে এরকম নকরা করতেছিস কেন? কিছু হয় নাই মা, আমার ভালো লাগতেছে না। সারাদিন একজনের পর একজনের পিছে লাগা আর ভালো লাগে না। নিজেদের আর কোনো কাজ নেই এসব ছাড়া। এটাই কি কাজ মা? অন্যের পিছনে এত লেগে কি পেলা? বাবা গো, নীতিবাক্য শোনাতে এসেছে আমাকে। আজকাল কি ঈশপের গল্প পড়া শুরু করছস নাকি? মীরা আর কথা বলল না। গত রাত থেকে মীরার জীবনের সব হিসেব কেমন উল্টো পাল্টা হয়ে গেছে। সব কেমন যেন লাগছে। মীরা একটা মিথ্যে মরিচিকার পেছনে ছুটেছিল মায়ের কথা শুনে। বেলা শেষে দেখে ফলাফল শূন্য। শিরিন মীরার হাত ধরে বলল, মেয়েটা কে? কোন মেয়ে? আশার কার লগে প্রেম করে? আমি কি জানি? সত্যি করে বল, কোনোভাবে কি পিয়াসা? মীরার গলা শুকিয়ে যায়। মা জানলে এরপর থেকে পিয়াসার জীবন নরক করে দিবে মা। পিয়াসার এক ফোঁটা ক্ষতি হলে আশার ভাই সব জ্বালিয়ে পুড়িয়ে দিবে। এই কোন দোটানায় পড়লো মীরা। একটা 5 তারা হোটেলের সিভিউ রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে রজনী। 3 তলার এই রুমটা থেকে সমুদ্রকে ভীষণ সুন্দর লাগছে। খোলা ব্যালকনিতে দাঁড়িয়ে আজকের এই সূর্যাস্ত দেখতে দেখতে রজনীর মনে পড়ল তার জীবনেরই এখন সূর্যোদয় হওয়ার সময় হয়ে এসেছে। জীবনে যা চেয়েও পাওয়া হয়নি সেসব ভেবে আক্ষেপের আগুনে পুড়তে পুড়তে রজনীর এখন নিজেকে কয়লা মনে হয়। পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারল না। কেন যে একটু সাহসী হয়ে প্রতিবাদ করতে পারল না ভেবে পায় না রজনী। কি হতো নার্গিসের মতো সাহসী হলে? কিছুক্ষণ আগে আশার কল করে জানিয়েছে নার্গিস রাগ করে চলে গেছে কোথাও। রজনী ভাবে সে হলে কি কখনো পারত না। মানুষ হিসেবে সে ভীষণ ভীত মানুষ, তার চাইতে বেশি অভিমানী মানুষ। অভিমানী মানুষের যন্ত্রণা বেশি। বুকে ক্ষত নিয়েও সে হাসি মুখে নিজের কষ্ট আড়াল করে যায় অনবরত। রজনীর ভাবনার মধ্যে সিরাজুল ইসলাম উঠে এলেন বাহিরে। রজনীর পেছনে এসে দাঁড়ালেন তিনি। রজনীর ভীষণ হাসি পেল। একটা সময় সিরাজুল ইসলামের সাথে এই মুহূর্তটা কত কল্পনা করেছেন। কল্পনা করে তিনি নিজে রোমাঞ্চিত হয়েছেন, কিন্তু ভাগ্যে সেই সুখ জোটেনি। আজ এই বয়সে এসে অপ্রত্যাশিত রোমান্স ভালো লাগছে না। সব বয়সের আলাদা চাহিদা থাকে। একটা রঙিন বেলুন শৈশবে যতটা আকর্ষণ করে, যৌবনে তার প্রতি কোনো আগ্রহ থাকে না আর। এই মুহূর্তে স্বামীর চাইতে সময় কাটানোর চাইতে বেশি রজনীর চিন্তা হচ্ছে বাড়িতে কি পরিস্থিতি এখন। মৌহা বেগম নাস্তা করেছেন? পিয়াসা কি খেয়েছে? আশা রাতে কখন ফিরেছে? ভাবতে ভাবতে রজনীর চেহারায় চিন্তার ছাপ ফুটে ওঠে। সিরাজুল ইসলাম নিজেও বুঝতে পারছেন এই মুহূর্তে এসে এরকম কিছু রজনীর ভালো লাগছে না। রজনী চিন্তিত মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি চিন্তা করছো? কোনো সমস্যা? আপনার এভাবে আমাকে নিয়ে আসা উচিত হয়নি। বাড়িতে কেউ নেই, বাড়িতে অনেক সমস্যা হচ্ছে। কোনো সমস্যা হচ্ছে না রজনী, আমার এই কাজটা হয়তো অনেক বছর আগেই করা উচিত ছিল, কিন্তু আমি করতে পারিনি। সেটা আমার ব্যর্থতা। হয়তো এখন সময় শেষ হয়ে গেছে, তবুও নিজের অপরাধ বোধ থেকে সামান্য একটুও যদি নিস্তার পাই, তার জন্য খেসারত দিতে আমি সব করতে রাজি এখন। রজনী ক্রূর হেসে বলল, সময় গেলে কি সাবধান হয় কখনো? আপনি রাজি হলে বা কি আমার? একটা সময় আপনি অফিস থেকে ফেরার পথে
আমার জন্য মনে করে একটা ফুল নিয়ে আসলেও আমার আনন্দ হতো, অথচ এখন শুধু ফুল না, ফুল গাছ নিয়ে আসলেও আগের মতো সে অনুভূতি আসে না। সবকিছুর জন্য একটা পারফেক্ট টাইমিং এর প্রয়োজন হয়। নির্ধারিত সেই সময় পেরিয়ে গেলে আর সে আনন্দ, আবেগ, আহ্লাদ কিছুই আসে না মনে। উল্টো বিষণ্ণ লাগে ভীষণ। পেলামই তখন যখন চেয়েছিলাম তখন কেন পেলাম না ভেবে বুকের ভেতর যন্ত্রণারা হাহাকার করে। আজকে এই সিভিউ রুম আমার কাছে বাড়িতে আমার বেডরুমের চাইতে একটু অন্যরকম ফিল করাতে পারছে না। আমার মন পড়ে আছে আপনাদের সেই বিশাল জমিদার বাড়িতে, আপনার মায়ের খাবারের শিডিউল, পিয়াসার কোনো অসুবিধা হচ্ছে কিনা, আশা রাতে ফিরেছে কিনা, আমার মন এখন সেখানে। সিরাজুল ইসলাম সমুদ্রের দিকে তাকালেন। হাজার হাজার মানুষ সমুদ্র তীরে প্রিয় মানুষের সাথে সূর্যাস্ত দেখছে। সিরাজুল ইসলামও দেখছেন, তবে তাদের মতো সে আবেগ নেই মনে। রজনীর গম্ভীর মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থেকে সিরাজুল ইসলাম বললেন, কোথাও না কোথাও তুমিও তো আমার মায়ের মতোই রজনী। এই যে তুমি এখন নিজেকে বাদ দিয়ে ছেলে মেয়ে সবাইকে নিয়ে চিন্তা করছো। একটা বয়সে এসে সব মানুষ চায় আশেপাশে সবাইকে নিয়ে থাকতে। আমার মা আগের যুগের মানুষ, তার সময়কার স্থান, কাল, পাত্র আর বর্তমান একরকম না রজনী। আমার মায়ের ওপর ক্রোধ জমিয়ে রেখো না। কথার উত্তরে রজনীর অনেক কথাই বলার ছিল কিভাবে মহুয়া বেগম একটা রজনীগন্ধার সতেজতা মলিন করে দিয়েছেন। বলার ছিল কিভাবে বুকের ভেতর বইতে থাকা ভালোবাসার নদীকে মহুয়া বেগম শুকনো মরুভূমি করে তুলেছেন। বলা হলো না কিছু, কথায় কথা বাড়বে শুধু, সেই সাথে বাড়বে তিক্ততা। বুকের ভেতর অভিমানের পাহাড় ভারী হতে হতে নিঃশ্বাস বন্ধ করে দেওয়ার পর্যায়ে চলে এসেছে। এতদিন যখন নীরবে সহ্য করে গেছেন, এখন আর কেন অযথা তর্ক করবেন? সিরাজুল ইসলামের মনে হলো তিনি আবারও ভুল করেছেন। রজনী শুকনো মুখের দিকে তাকালে সিরাজুল ইসলামের ইচ্ছে করে সময়কে বদলে দিতে। কোনো জাদু বলে যদি পারতেন 30 বছর সময় কমিয়ে দিতেন। সেই রজনীগন্ধার সতেজতায় হাসিতে মুগ্ধ হয়েছেন এক সময়। সেই ফুলকে দিনের পর দিন নিজের চোখে শুকিয়ে যেতে দেখেও কোনো প্রতিবাদ জানাতে পারেননি। রজনী রুমে চলে গেল। সিরাজুল ইসলাম বিচের দিকে তাকিয়ে রইলেন শূন্য চোখে। একটা ছেলে আর মেয়ে বিচে হাঁটছে। মেয়েটার পরনে আকাশি রঙের শাড়ি, ছেলের পরনে পাঞ্জাবি। মেয়েটা হাঁটতে হাঁটতে অকারণে হেসে গড়াগড়ি খাচ্ছে। ছেলেটা সযতনে মেয়েটার কাঁধ নিজের বুকের সাথে টেনে নিচ্ছে। সিরাজুল ইসলামের হঠাৎ মনে হলো তিনি তাকিয়ে আছেন ঠিকই, কিন্তু কিছুই দেখতে পাচ্ছেন না। চোখে ভাসছে অনেক অনেক বছর আগের কথা। রজনী শাড়ি হাতে নিয়ে তাকে বলছেন, চলো আমরা আজকে সূর্যোদয় দেখবো একসাথে। সকালে তো তারিন ঘুমে থাকবে, তখন তার অসুবিধা হবে না ওকে রুমে রেখে গেলে। এই সবুজ শাড়িটি পরবো আমি, তুমি এই লাল পাঞ্জাবিটা পরে নাও। সিরাজুল ইসলাম বিরক্ত হয়ে বললেন, পাগল নাকি? সূর্য দেখার জন্য এখন শাড়ি পাঞ্জাবি পরা লাগবে? সূর্য কি প্রথম উঠছে নাকি রজনী? জন্মের পর থেকেই তো সূর্য দেখি, তাহলে আজকে কেন এরকম পোশাক পরতে হবে? আর এত সকালে আমার ঘুম ভাঙে না। তুমি তারিনকে নিয়ে যেও অথবা শিরিনদের সাথে যাও। রজনী চুপ করে তাকিয়েছিল। আজ বহু বছর পর মনে হলো সেই তাকানোতে মিশেছিল কত না বলা অভিযোগ, অভিমান, যন্ত্রণা। এই যে ছেলেটার মেয়েটা, জীবনে সূর্যাস্তের সময় তাদের কোনো একদিন মনে পড়বে। দুজন মিলে একদিন সমুদ্রের পাড়ে এভাবে হাসতে হাসতে গড়াগড়ি খেয়েছেন। দুজন ম্যাচিং পোশাক পরেছেন। এই স্মৃতিটুকু তাদের জীবনের পথে অনেক অভিযোগ দূর করে দিবে, অনেক অভিমান মুছে দিবে। অথচ তার নিজের রুমে ঢুকতে ইচ্ছে করছে না সিরাজুল ইসলামের। রজনীর দিকে তাকালে অনুশোচনায় দগ্ধ হয়ে যান তিনি। এরকম কেন লাগে? এত অনুশোচনা আগে কেন হয়নি?
শিরিনের দুই চোখ আস্তে আস্তে ছোট হয়ে আসছে। মীরার ভয় লাগছে মায়ের দিকে তাকাতে। মা কি সত্যি বুঝে ফেলেছে নাকি? মীরার গলা শুকিয়ে আসছে। মীরা চায় না মা কিছু বুঝুক। মা বুঝলে পিয়াসার জীবন হেল হয়ে যাবে। পিয়াসার জীবন হেল হলে আশার ঘাট ধরে তাদের সবাইকে বাড়ি থেকে বের করে দিবে। বাড়ি থেকে বের করা নিয়ে মীরা চিন্তিত নয়। মীরা চিন্তিত আশার কাছে প্রমাণ আছে। মীরা 2 দিন বড় মামার আলমারি থেকে টাকা চুরি করেছে। সবচেয়ে বড় ভয় মীরার সেখানে। সেই ভয়েই মীরা চুপ করে রইল। নয়তো মীরা শিরিনের মেয়ে। কেউ তার লেজে পা দিলে ছোবল মারতে মীরা দ্বিতীয়বার ভাবার মেয়ে না। পিয়াসাকে সে এত ছাড় দেওয়ার মানুষ না। কিন্তু নিজেকে সেফে রাখতেই সে পিয়াসাকে নিয়ে কনসার্ন হচ্ছে। শিরিন মীরার হাত শক্ত করে চেপে ধরে বলল, জবাই করে দিমু মিথ্যা কথা কইলে। সত্যি করে বল, কে? আমি জানি না মা, এসব কথা বাদ দাও। আমার নিজেরই আশার বাইরে ভাল লাগে না। শিরিন চোখ ছোট করে তাকিয়ে রইল। তারপর হেসে বলল, তোর ভালো লাগে না? ঠিক আছে, তাহলে মিনিকে বলবো আমি। কিন্তু লাভের গুড় পিঁপড়ারা আমি খেতে দিব না। মীরা হন্তদন্ত হয়ে ছুটে এলো মায়ের কাছে। হাতের ফোনটা শিরিনের সামনে ধরে বলল, মা দেখো দেখো আশার কার সাথে সম্পর্কে আছে। মীরা নিজে উঠে গেল। গতকালের ভিডিওতে পিয়াসা স্পষ্ট না হলেও ফর্সা হাতের কালো ঘড়িটার দিকে তাকিয়ে শিরিন বুঝে গেল এই মেয়ে পিয়াসা ছাড়া আর কেউ না। শিরিন এই ভয়টা পাচ্ছিল যেদিন পিয়াসা এ বাড়িতে এসেছে সেদিনই। কিন্তু এখন দেখছে তার ভয় সত্যি হতে যাচ্ছে। শিরিন কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর ভাবনা চিন্তা করে উঠে গেল। পিয়াসার থেকে ওর মায়ের ফোন নাম্বার নিল। পিয়াসা কিছুটা অবাক হলো, নাম্বার দিয়ে দিল শিরিনকে। খানিক পরে যখন মা কল করে পিয়াসাকে, পিয়াসা অবাক হয়। মা এখন স্কুলে আর পিয়াসা এখন কোচিং এ যাবে। এই সময় তো মা কল করে না। তাহলে আজকে কি মনে করে কল দিল? পর মুহূর্তে মনে পড়লো কিছুক্ষণ আগে শিরিন আন্টি মায়ের ফোন নাম্বার নিয়েছে তার থেকে। কল রিসিভ করতে মায়ের শান্ত সুর ভেসে এলো কানে। শারমিন মেয়েকে সোজাসুজি বলল, পিয়াসা মা, তুমি এখন বড় হয়েছ। তোমার এই বয়সটা অন্যরকম। এই বয়সে মানুষ অনেক ভুল করে। যদিও সেসবকে আমি ভুল বলি না। জীবন অনেক কিছুই শেখায় আমাদের। আর যা ঠিক মনে হয় তা আবার একটা সময় হাস্যকর লাগে। পিয়াসার কেমন চিন্তা হচ্ছে মায়ের কথা শুনে। চিন্তিত হয়ে পিয়াসা বলল, কি হয়েছে মা, কোনো সমস্যা? আমি আমার মেয়েকে বিশ্বাস করি মা। যাই হোক, তুমি মাকে সত্যিটা জানাও। ঘটনা সত্যি হলেও আমি সাদরে মেনে নেব। মিথ্যে বলে আমিও জবাব দিতে জানি। স্কুলে আমার এই রেকর্ড তোমার অজানা নয়। পিয়াসার এবার সত্যি ভীষণ ভয় করতে লাগলো। একটু আগে আশারের ফুফু শিরিন কল করেছে। গতকাল রাতে তুমি আর আশার কি কোথাও গিয়েছিলে? সোশ্যাল মিডিয়ায় আশার একজন সেলিব্রিটি, এটা আমরা সবাই জানি। একটা ভিডিও ভাইরাল হয়েছে গত রাতে। শিরিন আমাকে সেটা পাঠিয়েছে। বলেছে তুমি এখানে পড়ার নাম দিয়ে এসে আশারের সাথে সম্পর্কে জড়িয়েছ। তুমি আশারের সাথে এখানে ওখানে ঘুরতে যাচ্ছ। মা, আশারের প্রতি কি তোমার এরকম কোনো অনুভূতি আছে? আশার ভালো ছেলে, এটা আমরা সবাই জানি। তুমি যাকেই চুজ করবা জীবনে, আমরা তাকেই মেনে নিব। কিন্তু এসব ব্যাপার আমি এবং তোমার বাবা চাই অন্য কেউ জানানোর আগে তুমি আমাদের জানাবে। পিয়াসার 2 চোখ ভিজে গেল। আশারের কথা ভাবলে সে তাকে ভিলেন ছাড়া কিছু ভাবতে পারে না। কখনোই সে আশারকে নিজের জীবনের কিছুই ভাবে না। সেখানে এরকম অপবাদ। মা, আশার ভাই মানুষ হিসেবে ফেরেশতা হলেও তাকে আমার কাছে 8-10 জন মানুষের মতো মনে হয়। তার প্রতি আমার বিন্দু মাত্র এরকম কোনো আগ্রহ নেই। আর যদি সত্যি বলতে হয়, তাকে আমি চরম অপছন্দ করি। এই জীবনে তিনিই একমাত্র পুরুষ যাকে আমি অসম্ভব রকম অপছন্দ করি। তাকে নিয়ে এরকম কিছু আমি কখনো ভাবি না।
গতকাল রজনী আন্টি আর আঙ্কেল ঘুরতে গিয়েছেন, সেখানে তাদের সি অফ করতে আমাকে নিয়ে গিয়েছে আন্টি। ফেরার পথে উনি রেস্টুরেন্টে ঢুকেন, সেখানে ওনার অনেক ফ্যান ওনাকে ঘিরে ধরে বিধায় আমি অসুবিধায় পড়ব ভেবে তিনি আমার সাথে এরকম ট্রিট করেছেন। তাছাড়া তিনি অন্য কারোর সাথে সম্পর্কে আছেন না, আমার তার প্রতি কোনো অনুভূতি আছে না, তার আমার প্রতি কোনো অনুভূতি আছে। আমি লিখে দিতে পারি, আশার ভাইয়ের প্রতি আমার এই মনোভাব আজীবন এমনই থাকবে। শারমিন মেয়ের কথা শুনে খুশি হলেন। আশার হীরের টুকরো ছেলে হতে পারে, রজনী তার বান্ধবী হতে পারে, কিন্তু তাদের পরিবারের অভ্যন্তরীণ সব নিয়ম নীতি শারমিনের পছন্দ না। মেয়ের শ্বশুর শাশুড়ি হিসেবে রজনী সিরাজুল ইসলাম বেস্ট হতে পারে, কিন্তু শ্বশুর বাড়ি হিসেবে এই বাড়িটি সবচেয়ে নিকৃষ্ট। ঘরের বউকে পায়ের নিচের পাপোশ ভাবে এরা। রজনীর জীবন যেভাবে কেটেছে তার মেয়ের সাথে তার রিপিট হোক শারমিন কখনোই চায় না। কল কেটে শারমিন শিরিনকে কল দিল। শারমিন মহুয়া বেগমের রুমে বসে পান খাচ্ছে মায়ের সাথে। শিরিন শারমিনের কল রিসিভ করতেই শারমিনের তপ্ত সুর ভেসে এলো। শিরিন ফোনের স্পিকার অন করে দিল। আমার মেয়ের নামে আরেকটা মিথ্যা অপবাদ দেওয়ার আগে 10 বার ভেবে কথা বলবেন। আমার মেয়ে ওখানে পড়তে গিয়েছে, ওকে আমি প্রেম করতে পাঠাইনি, কিংবা কোনো ছেলের পেছনে লেলিয়ে দেনি। আর একবার এই ধরনের কোনো কথা বললে আপনার জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো। শিরিন আপা, আপনাদের এই পরিবার জমিদারের বংশ হতে পারে, কিন্তু আপনাদের এই পরিবারে কোনো সচেতন বাবা মা মেয়ে বিয়ে দিবে না। যতই হীরের টুকরো ছেলে হোক অথবা যতই ধনী হোক, তারাই দিবে যাদের কাছে অর্থ সম্পদ সবকিছুর আগে। আমার কিংবা আমার স্বামীর কারোরই সেসবে আগ্রহ নেই। আমরা আমার মেয়ের জন্য একটা পরিবার চাই, যেখানে আমার মেয়েকে খাঁচায় বন্দি না রেখে খোলা আকাশ দেওয়া হবে উড়ার জন্য। আপনাদের পরিবারটা এসব বুঝবে না। আমার মেয়ের সাথে আপনার ভাইপোর কোনো সম্পর্ক নেই, না কখনো হবে, আমি কখনো হতে দেব না। শিরিন মহুয়া বেগমের দিকে তাকায়। মহুয়া বেগমের কপালের রগ দপ দপ করছে। চুপচাপ নিজের রুমে বসে আছে আশার। আজকে তার ক্লাস নেই, চোখে মুখে দুনিয়ার ক্ষোভ, যেন এখনই ঘটিয়ে দিবে কোনো প্রলয়ঙ্কর ঝড়। দুই চোখে জল জল করছে ক্রোধ। মীরা থরথর করে কাঁপছে। মীরার হয়েছে উভয় সংকট, নিজের মান সম্মান রক্ষা করতে নিজের পিঠ বাঁচাতে আশারের কাছে এসে ইনফরমেশন দিল তার মায়ের পিয়াসার মাকে কল করার ব্যাপারটা। আন্টিকে এক্স্যাক্টলি কি বলেছে ফুফু? মীরা মিনমিন করে বলল, মা অনেক আজে বাজে কথা বলেছে। পিয়াসার মা নাকি তোমাদের স্ট্যাটাস দেখে লোভে পড়ে পিয়াসাকে এখানে পড়তে দিয়েছে, যাতে তোমাকে পটাতে পারে। তাছাড়া তোমার আর আমার নাকি বিয়ে এক প্রকার ঠিক হয়েছিল, এখন পিয়াসা এসে আমাদের মধ্যে ঝামেলা করছে, এরকম অনেক কিছু বলেছে। আশার আর বসে থাকতে পারল না। মহুয়া বেগম থম মেরে বসে আছেন। তার মাথায় অসংখ্য হিসাব নিকাশ ঘুরছে। মহুয়া বেগম জমিদার বংশের মেয়ে। মহুয়া বেগমের বাবা ছিলেন শেষ জমিদার, বিয়ে হয়েছে আরেক জমিদার বাড়িতে। অর্থ বিত্ত বৈভবের মধ্যে বড় হওয়া মহুয়া বেগমের কাছে বংশ মর্যাদা অনেক দামি। দামি বলে এ বয়সে হেসেলে ঢুকেছেন, যাতে কেউ বলতে না পারে জমিদার বাড়ির আগের সে ঠাট নেই এখন। সেখানে শারমিন রীতিমতো তার পরিবারকে তাচ্ছিল্য করে গেছে। মহুয়া বেগমের পায়ের তালু থেকে মাথা পর্যন্ত গরম হয়ে গেছে। শারমিন যে কথাগুলো বলেছে তার শুনে মহুয়া বেগমের মতো বংশ নিয়ে গৌরব করা মানুষের চুপ থাকা কঠিন। মহুয়া বেগম শিরিনকে বললেন, শারমিন আজ যে কথাগুলো বলেছে অহংকার করে, সেই অহংকার যদি আমি না চূর্ণ বিচূর্ণ করি, তবে আমিও মহুয়া বেগম না, মনে রাখিস। শিরিন উৎসাহী হয়ে বলল, কি করবা মা? সময় হলে দেখবি। মহুয়া বেগমের কথার মধ্যখানে আশার এলো। ঝড়ের বেগে ঘরে ঢুকে আশা শিরিনের হাত চেপে ধরে। তারপর মহুয়া বেগমের দিকে তাকিয়ে বলল, আজকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে, হয় ফুফু এই বাড়িতে থাকবে, নয়তো আমি থাকবো। আপনি বলেন কোনটা চান? মহুয়া বেগম বুঝলেন আবহাওয়া এখন বিরূপ, তাই শান্ত সুরে বললেন, তোদের বাড়ি এটা, অবশ্যই তুই থাকবি। শিরিনের বাবার বাড়ি এটা হলো
শ্বশুর বাড়ি না, ওর আসল ঠিকানা ওর স্বামীর বাড়ি। তাই যদি কাউকে চলে যেতে হয় ও যাবে, কিন্তু কি হয়েছে তা আগে বল। ফুফুকে জিজ্ঞেস করো উনি কেন পিয়াসার মাকে কল করে আজে বাজে কথা বলেছেন আমার আর পিয়াসার সম্বন্ধে। পিয়াসার সাথে আমার যেখানে কোনো সম্পর্ক নেই সেখানে ওনার স্পর্ধা কি করে হয় পিয়াসাকে খারাপ কথা বলার। পিয়াসাকে উনি কি ভাবেন? ওনার মেয়েদের মতো নোংরা ভাবেন সবাইকে? আমার মাথা গরম করবেন না ফুফু, সবার সব হিস্ট্রি আমার জানা আছে। মৌহা বেগম শিরিনের দিকে তাকায়। তার এই মেয়েটা এত জঘন্য হয়েছে, অথচ একটু আগে তার কাছে বলেছে যে সে পিয়াসার মাকে কল দিয়ে বলেছিল পিয়াসার আর আশারের বিয়ে হলে ভালো হতো, ওদের দুজনকে খুব ভালো মানায়। আশার বড় হয়েছে, বিয়ের বয়স হয়েছে, তাই নাকি পিয়াসার মা এসব কথা বলেছে। শিরিন অপরাধী চোখে মায়ের দিকে তাকায়। মাকে সে অন্যরকম বুঝিয়েছিল, এখন তো ধরা পড়ে গেল। মহুয়া বেগম আশারের দিকে তাকিয়ে বললেন, ওর বিচার আমি করব, তুই ভাবিস না। আশারকে অবাক করে দিয়ে মহুয়া বেগম উঠে গিয়ে শিরিনকে একটা কোষে থাপ্পড় মারেন। শিরিন অবিশ্বাস্য দৃষ্টিতে মায়ের দিকে তাকায়। আশার আর কথা বাড়ায় না, তার রাগের পারদ একটুও নামেনি। আশার সোজা বের হয়ে যায় বাসা থেকে। আজকে তাদের দলীয় একটা মিটিং আছে, আশার সেখানেও গেল না। রাস্তায় বিক্ষিপ্তভাবে হাঁটতে লাগলো। তার জীবন এত পেঁচানো কেন? সবকিছুতেই প্যাঁচ লেগে যায়। পিয়াসাকে প্রথম যেদিন দেখেছিল সেদিন থেকেই তো আশার পিয়াসাকে ভালোবাসে। আশারের বয়স তখন 17 প্রায়। সেই সময়ের ভালোবাসা চারা গাছটি আশার নিবিড় পরিচর্যা করে অনেক বড় করে তুলেছে। ছাদে দাঁড়িয়ে পিয়াসার বাবা আর আশারের বাবা যখন গল্প করছিল তখন গল্পের মধ্যে আনোয়ার আঙ্কেল জানান পিয়াসার ব্যাপারটা। এত ছোট একটা মেয়ের জীবনের এরকম করুণ কাহিনী শুনে আশারের বুকের কোথাও একটা গোপন ব্যথার সৃষ্টি হয়। সেই ব্যথা আজও কমেনি। ব্যথা সৃষ্টিকারী মেয়েটাকে যতদিন এই বুকে শক্ত করে জড়িয়ে ধরতে না পারবে ততদিন এই ব্যথা প্রশমিত হবে না, বরং চক্র বৃদ্ধি হারে বাড়ছে। আশারের বুক ফেটে যায় যন্ত্রণায়। আজকে ফুফু যে কাজটা করেছে তাতে পিয়াসা তার থেকে আরো হাজারো আলোকবর্ষ দূরে সরে যাবে। পিয়াসাকে ঘিরে জমে থাকা অনুভূতিদের পূর্ণতা হয়ে যাবে অসম্ভব। অথচ সবগুলো অনুভূতি বুকের রক্তের মতো তাজা ছিল। নিজের শখের মানুষটাকে চোখের সামনে দেখেও তার সামনে যেতে পারে না আশার, তাকে মন ভরে দেখতে পারে না। জীবনটা যেন বিষাদে মরা ডিসেম্বর মাস, যেই ডিসেম্বরে জীবন থেকে হারিয়ে যায় সবকিছু, যেই ডিসেম্বর মানুষকে রিক্ত শূন্য করে দেয়। আমার কৈতর, তুমি কখনো জানবে না বুকের ভেতর জন্ম নেওয়া অনুভূতিকে হত্যা করা কতটা কঠিন। আষাঢ়ের গভীর ভাবনার মধ্যে প্রথম আঘাতটা এসে আষাঢ়ের মাথায় লাগে। এক মুহূর্তের জন্য আশার দুই চোখে সর্ষে ফুল দেখতে পায়। অপ্রত্যাশিত আঘাতের জন্য আশার প্রস্তুত ছিল না বলে পরের আঘাতটা যখন হাঁটুতে পড়ে আশার উপর হয়ে পড়ে যায় রাস্তায়। পরপর আরো কিছু আঘাতে আশার জ্ঞান হারানোর পর্যায়ে চলে যায়। জ্ঞান হারানোর মুহূর্তে আশার বহু কষ্টে একবার চোখ খুলে তাকায়। হলুদ টি শার্ট পরা রাশেদ আর তার সাঙ্গপাঙ্গরা দাঁড়িয়ে হাসছে। আশার জ্ঞান হারায়। রাশেদ কপালের ঘাম মুছে বলল, শালা, অনেক নেতাগিরি দেখাইছস, তুই যা কইবি তাই হইব নাকি? তুই কে এলাকায় মাস্তানি বন্ধ করার? ড্রাগ বিজনেস বন্ধ করার দায়িত্ব তোর কোন বাপে দিছে? তোর বাপ সরকারের সচিব হইতে পারে, আমার হাতও কিছু কম লম্বা না। রাশেদ তার দলবল নিয়ে চলে যায়। রাস্তার উল্টো দিকে দোকানের মন্নান মিয়া আরো কিছু লোকজন নিয়ে আশারকে হাসপাতালে নিয়ে যায়। মিরাজুল ইসলাম বসে আছেন নার্গিসের বড় বোন নাসরিনের ঘরে। নার্গিস এখানে এসেছে খবর পেয়েছেন তিনি। স্ত্রী যতই খারাপ হোক সে এখন তার সন্তানদের মা। মিরাজুল ইসলাম জানেন মা যেমনই হোক কোনো সন্তানই মায়ের সাথে বাবার কোনো ঝামেলা হলে মাকে বাদ দিয়ে বাবাকে সাপোর্ট করতে পারে না। মায়ের দোষ হলেও সন্তান মায়ের দলে থাকে। সকাল থেকে ছেলে মেয়েরা সবাই গোমরা মুখে বসে আছে, খাওয়া দাওয়া বাদ দিয়ে। নার্গিস এলো ঘন্টাখানেক পরে।
নাক মুখ ফুলে আছে, সম্ভবত কান্নাকাটি করেছিল। মিরাজুল ইসলাম কথা না বাড়িয়ে বললেন, বাড়িতে চলো। কার বাড়ি? মিরাজুল ইসলাম শান্ত সুরে বললেন, আমাদের বাড়ি। আপনাদের বাড়িতে আমার কোনো জায়গা নেই। যেখান থেকে আমাকে অবলীলায় বের করে দেওয়া যায় সেখানে আমি ফিরব না। আমার নামে আপনি একটা বাড়ি কিনে রেজিস্ট্রি করে দিবেন, তারপর আমি নতুন বাড়িতে ফিরব। মিরাজুল ইসলাম হতবিহ্বল হয়ে তাকিয়ে রইলেন। নার্গিসের দুই চোখে ছাই চাপা আগুন। মিরাজুল ইসলাম শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে নার্গিসের চোখের দিকে। এই দুই চোখে এত ক্রোধ কেন? বাড়ি আলাদা না হলে তুমি যাবে না? না। ভেবে দেখো নার্গিস, যা বলছো ঠান্ডা মাথায় ভেবে বলো। বড় ভাবির ব্যাপার আলাদা, কিন্তু তোমার আমার বিয়ের আগে তুমি তোমার ফুল ফ্যামিলি জেনে শুনে এই বিয়েতে রাজি হয়েছ। আমার মা তোমাদের সবাইকে জানিয়েছে আমাদের ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি। মৃত্যু ছাড়া আলাদা বাসস্থান হওয়ার সুযোগ নেই। একান্নবর্তী পরিবারে জীবন কাটানোর মতো মেন্টালিটি তোমার আছে কিনা? তুমি, তোমার বাবা মা সবাই বলেছ এটা কোনো সমস্যা না। নার্গিস দ্বিধায় পড়ে যায়। এটা সত্যি কথা। তাদের মতো ফ্যামিলিতে, এত বড় ফ্যামিলি থেকে বিয়ের সম্বন্ধ আসা রীতিমতো স্বপ্নের ব্যাপার। সেখানে নার্গিসের জন্য যখন জমিদার বংশের ছেলের সাথে বিয়ের সম্বন্ধ এলো, নার্গিসের বাবা মা সিদ্ধান্ত নিলেন কিছুতে হাতছাড়া করা যাবে না। নিম্নবিত্ত পরিবারের মেয়ে হয় নার্গিস সবসময় স্বপ্ন দেখেছে তার জীবনে এমন কেউ আসবে যে তার সব ইচ্ছে পূর্ণ করবে। অনেক অর্থ সম্পদ থাকবে যার, সেই স্বপ্ন পূর্ণ হবে ভেবে নার্গিসও অমত করেনি। সে তখনই মাথায় সেট করে নিয়েছিল একান্নবর্তী পরিবার হলেও সে নিজেকে গুটিয়ে রাখবে, তাহলেই তো হবে। কিন্তু তবুও সবকিছু সবসময় মেনে নেওয়া খুব কঠিন। বিয়ের পর প্রথম প্রথম নার্গিস চেষ্টা করেছিল, কিন্তু তাকে আরো বেশি গুটিয়ে দিয়েছিল শাশুড়ি আর ননদ। সবসময় বলতো বড় বউ যেমন শিক্ষিত তেমনই গুণবতী, ছোট বউটা একেবারে ভালো পড়েনি, এজন্য জাতের মেয়ে আনা লাগে। ছোট লোকের মেয়ের থেকে ভালো ব্যবহার আশা করা যায় না। মুখে বলা অনেক সহজ, কিন্তু বাস্তবতা অনেক সময় সহজ হয় না মুখে বলা কথার মতো। তখন মনে হয়েছিল অ্যাডজাস্ট করতে পারবো, কিন্তু পারিনি। আমি বলবো না এখানে আমার দোষ নেই। আমার যতটা দোষ ততটাই আপনার মা এবং বোনের। আপনার বোন বিয়ের পরেও কেন মেয়েদের নিয়ে এখানে পড়ে থাকবে, কখনো সেটা ভেবেছেন? বিয়ের পর কয়দিন বাবার বাড়ি আসতে দিয়েছেন আপনার মা? হাতে গুনে বলে দিতে পারবো আমি তা। আমি জানি আমি কখনো বড় ভাবির মতো ফ্যামিলির জন্য কিছু করিনি, কিন্তু তবুও প্রতিনিয়ত আঘাত পেয়েছি। সবসময় অপমান আর তিরস্কার করে গেছেন আপনার মা বোন। কখনো আপনি একটা কথাও বলেননি তাদের। আমার আর এসব সহ্য হচ্ছে না। আমি আলাদা বাসা না হলে যাব না। আপনার মা আছে, বোন আছে, আপনার সন্তানদের দেখার জন্য মানুষের অভাব হবে না। আমি না থাকলেও চলবে আপনার সংসারে। মিরাজুল ইসলাম উঠে দাঁড়ালেন। স্ত্রীর দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। আমি কখনই আমার ফ্যামিলি থেকে আলাদা হতে পারবো না। তাতে যদি স্ত্রী ছাড়তে হয় আমার আপত্তি নেই। নার্গিস বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে রইল। মিরাজুল ইসলাম হেসে বলল, নার্গিস, তোমার সাথে সম্ভবত আমার এটাই শেষ দেখা। আজকের পর আমি আর কখনোই তোমাকে ফিরিয়ে নিতে আসবো না। আর না, আমার সন্তানরা কেউ আসবে তোমার কাছে। আমি যোগ্য স্বামী হতে পারিনি তোমার। আশা করছি সামনে যে তোমার জীবন সঙ্গী হবে সে যোগ্য হবে। আর একটা কথা, যেদিন তোমার মনে হবে ফিরে যাওয়া উচিত, ফিরে এসো। মিরাজুল ইসলাম চলে গেলেন। নার্গিস অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল মিরাজুল ইসলামের দিকে। নিজের মনকে প্রশ্ন করে নার্গিস, নারী কি কখনো পুরুষের আপন হতে পারে? সম্পর্ক কি এত ঠুনকো যে চাইলে এভাবে উপেক্ষা করা যায়?
কলিজার ছেঁড়া যন্ত্রণায় নার্গিসের দুই ঠোঁট নীল হয়ে যায়। এই প্রথম তার মনে হয় এর চেয়ে যদি কোনো দরিদ্র পরিবারের বউ হতো তাহলেও ভালো হতো, অন্তত সম্মানটা তো পেত। দুনিয়াতে ভোগ বিলাসের চাইতে সম্মানটাই বেশি জরুরি। বিকেলের দিকে নার্গিসের মা এলেন। মেয়ের এরকম অহেতুক রাগের কথা শুনে বিরক্ত হয়ে বললেন, মহিলা মানুষের এরকম রাগ উচিত না। পুরুষ রাগ করলে হয় বাদশা, নারী করলে হয় বেশ্যা। তুই কোন আক্কেলে জামাইরে ফিরাইয়া দিলি ক আমারে? কই যাইবি তুই? এই বয়সে কি সংসার ভাঙবি? পোলা মায়া বড় হইছে না? তোর বাপ আছে যে তোরে খাওয়াইব? মা, আমি কেমনে যাইতাম কও? ওইখানে আমার কোনো দাম নাই। আমার নিজের জামাইয়ের কাছে আমার চাইতে তার ভাবি আগে মূল্য পায়। তুমি জানো না আমার গায়ে হাত তুলছে সে, ওইখানে আমার দাম কি? নার্গিসের মা বুদ্ধিমতী মহিলা, নিজের মেয়েকে তিনি চেনেন। মেয়ের হাত ধরে বললেন, সংসার একটা যুদ্ধের জায়গা, ওইখানে নিজের পরিশ্রম দিয়ে মানুষের মন পাইতে হয়। তুই নিজেই তো আমারে কইছস সব সময় যে তুই সব সময় গা বাঁচায় চলস, সবকিছু থেকে দূরে থাকস। সবকিছু থেকে দূরে থাকতে থাকতে তুই জামাইয়ের মনের থেকেও দূরে চলে গেছস। স্বার্থপর মানুষ কোনোদিন সুখ পায় না মা। তোর যা কত কাম করে তা তো আমি নিজে দেখছি। তোরে কি আমি বুঝাই নাই এরকম চলা উচিত না? এইটা কোনো বিবেকবান মানুষের কাম না। রজনী তো এখনোই সংসারে আছে, তাহলে তোর সমস্যা কি? সবার কপাল একরকম হয় না। জীবনে অনেক কিছু মাইনা নেওয়া লাগে। না মানতে পারলে নিজেরে কখনো সুখী ভাবতে পারবি না। মাইনা নিলেই জীবন সহজ। নার্গিস মাকে বোঝাতে পারে না, আর না পারে নিজেকে বোঝাতে। কি করবে সে এখন? আষাঢ়ের জ্ঞান ফিল ঘন্টাখানেক পরে। ধবধবে সাদা বেডে শুয়ে আষাঢ়ের প্রথমে মনে পড়ে সে এখন কোথায়। আশেপাশে তাকিয়ে নিশ্চিত হয় সে বোধহয় হাসপাতালে। হাসপাতালের কথা মনে পড়তে হাতে পায়ে অসম্ভব ব্যথা অনুভব হয়। নিজের ডান হাতের দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য অবাক হয় আষাঢ়। ডান হাত ভেঙে গেছে নাকি? প্লাস্টার করা কেন? আশেপাশে কেমন অসুখ অসুখ গন্ধ। হাসপাতালের এই ফিনাইলের গন্ধ নাকে এলে আষাঢ় অসুস্থ বোধ করে। ডাক্তার এলো খানিকক্ষণ পর। আষাঢ়ের দিকে তাকিয়ে বলল, কি অবস্থা এখন? ভালোই তো আঘাত পেয়েছো তুমি। এখন কেমন অনুভব করছো? ব্যথা ছাড়া তো আর কিছু অনুভব হচ্ছে না স্যার। ডাক্তার হেসে বলল, 2 দিন থাকা লাগবে হাসপাতালে। শুনে আষাঢ়ের পিলে চমকে গেল। করুণ সুরে বলল, না স্যার, আমাকে যেতে দিন। আমি বাসায় গেলে সুস্থ হয়ে যাব। ডাক্তার হেসে বলল, 2 দিন অবজারভেশনে থাকা লাগবে। 2 দিন পর আপনার কন্ডিশন বুঝে তারপর রিলিজ দেওয়া যায় কিনা ভাবা যাবে। আষাঢ় উঠে বসতে যায়, তখনই টের পায় সে নড়াচড়া করতে পারছে না। বাড়িতে কাউকে জানিয়েছেন? আষাঢ়ের মুখ শুকিয়ে যায়। বাড়ি? কাকে জানাবে সে? বাবা মাকে এই মুহূর্তে এসব জানালে তারা তাদের ট্যুর রেখে ফিরে আসবে। তার জন্য বাবা মায়ের এই সুন্দর সময় নষ্ট হোক আশার চায় না। বাড়িতে কে আছে তার আপন? পিয়াসা। আপন ভাবলে সবার আগে পিয়াসার কথা মনে পড়ে কেন? আশার ভেবে পায় না। বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ানো বোকামি। আশার আর সেই বোকামি করবে না। বুকের ভেতর যুদ্ধে দামামা বাজুক, তবুও সে জলের মতো শান্ত থাকবে। বাবা মা বাসায় নেই। আমি কাউকে জানিয়ে ঝামেলায় ফেলতে চাচ্ছি না স্যার। আমি নিজেই নিজেকে সামলাতে পারবো, সমস্যা হবে না। এভাবে তো হয় না আশার। তুমি কিভাবে নিজের টেক কেয়ার করবে? আমি কি একজন নার্সের ব্যবস্থা করে দিব? 24 ঘন্টা থাকবে তোমার সেবার জন্য। আশার হেসে উঠে বলল, না না স্যার, কোনো দরকার নেই। আমি ম্যানেজ করে নিতে পারবো। আপনি একটুও ভাববেন না। ডাক্তার আর কিছু বলল না। আষাঢ়ের হাসপাতালে ভর্তি হওয়ার কথা হারুন গিয়ে তাদের বাড়িতে জানায়। ডাক্তার হারুনকে বলেছে আষাঢ়কে হাসপাতালে থাকতে হবে। কেউ ওর কাছে থাকা দরকার এখন। মহুয়া বেগমের ঠোঁটে ক্রূর হাসি ফুটে ওঠে। শারমিনের সব অহংকার তিনি ভেঙে দিবে।
পিয়াসাকে যেভাবেই হোক আষাঢ়ের বউ বানাবেনি। তারপর পিয়াসার ডানা ভেঙে দিবেন। এটাই হবে শারমিনের উপযুক্ত জবাব। মহুয়া বেগম পিয়াসাকে ডেকে বললেন, আশার হাসপাতালে ভর্তি শুনছো? পিয়াসা হতবাক হলো শুনে। ওনার আবার কি হলো? মহুয়া বেগম সিরিয়াস ভঙ্গিতে বলল, শোনো পিয়াসা, তোমার আঙ্কেল আন্টি যে বেড়াতে গেছে, তুমি তো জানো। ছেলের খবর শুনলে ওরা ছুটে আসবে। আমি চাই না ওরা ওদের আনন্দের সময়টা নষ্ট করুক। এমনিতেও রজনীর প্রতি আমি অনেক অবিচার করছি। হাসপাতালেও তো কারো থাকা দরকার ওর কাছে। পিয়াসা বুঝতে পারে বুড়ির উদ্দেশ্য কি। মহুয়া বেগম কিছু বলার আগে পিয়াসা বলল, আমার এসব জানার কোনো আগ্রহ নেই দাদি, আমার পড়া আছে। মহুয়া বেগম পিয়াসাকে আঘাত দিতে ইচ্ছে করে বললেন, তুমি তো ভীষণ স্বার্থপর মেয়ে। তোমাকে রজনী আর সিরাজ নিজের মেয়ের মতো আদর করে, অথচ তাদের অনুপস্থিতিতে তাদের ছেলের প্রতি তোমার কোনো দায়িত্ব নেই। হাসপাতালে কে থাকবে এখন? আমার পক্ষে কি সম্ভব? শিরিনের সাথে আষাঢ়ের সম্পর্ক খারাপ। শিরিনের মেয়েরা কেউ যাবে না। নার্গিসও নাই। তুমি ছাড়া কেউ নেই আমার নাতিরে দেখার। তুমি কি চাও আমার নাতি সেবা যত্নের অভাবে মরে যাক? এই তোমার পারিবারিক শিক্ষা? তোমার মা বাপরে তো ভালো জানতাম। তুমি তোমার মার পেটের মেয়ে তো। পিয়াসার হাতে ঘা লাগে যেন। চমকে তাকায় মহুয়া বেগমের দিকে। মহুয়া বেগম মুহূর্তে চেহারায় অনুশোচনা ফুটিয়ে বললেন, তোমার হাতে ধরি পিয়াসা, আমার আশার নয়তো সেবার অভাবে মরে যাবে। তুমি ওর কাছে যাও, 2 দিনই তো, ও একটু সুস্থ হলে ওরে বাড়িতে নিয়ে আসবো। আমি অনেক আশা করে তোমার কাছে এসেছি বোন। পিয়াসা মহুয়া বেগমের কান্না ভেজা চোখের দিকে তাকে অবাক হয়। এই মহিলা কাঁদতেও জানে? পিয়াসা মহুয়া বেগমের নাকের জল আর চোখের জল দেখে অভিভূত হলো। এই মহিলা তো দারুণ অভিনেত্রী। মনে মনে পিয়াসার হাসি পায়। চোখের সামনে যেন জমিরনের আরেক ভাষ্য দেখতে পাচ্ছে সে। কিন্তু উনি জানেন না পিয়াসা ঘর পোড়া গরু, যে কিনা সিঁদুরে মেঘ না, সিঁদুরের নাম শুনলেও ভীত হয়। আর তাই মহুয়া বেগমের আসল উদ্দেশ্য ধরতে না পারলেও পিয়াসা এটুকু বুঝতে পেরেছে, মহুয়া বেগম আসলে কোনো একটা প্ল্যানিং করেছেন, আর তার প্ল্যানিং এর গুটি হিসেবে তিনি পিয়াসাকে ব্যবহার করতে চাচ্ছেন। কি হতে পারে সে প্ল্যানিং? পিয়াসাকে তার বাবা মায়ের কাছে ভুলভাবে উপস্থাপন করা। পিয়াসা মহুয়া বেগমের চোখের পানি মুছে দিল নিজের ওড়না দিয়ে। মহুয়া বেগমের হাত ধরে বলল, আপনি কাঁদবেন না দাদি, আপনার নাতির কিছু হবে না, আমি কথা দিচ্ছি আপনাকে। মহুয়া বেগমের 2 চোখ ঝিকঝিক করে উঠল আনন্দে। এই বোকা মেয়েটা তাহলে তার পাতা ফাঁদে পা দিয়ে দিয়েছে। মহুয়া বেগমের ঠোঁটে রহস্যময় হাসি ফুটে ওঠে। সেই হাসিতে পিয়াসার ধারণা আরো দৃঢ় হয়। মহুয়া বেগম উঠে যাওয়ার পর পিয়াসা নিজের বাবাকে কল করে সবকিছু জানায়। খানিক পরে মহুয়া বেগম আসেন আবার। পিয়াসাকে বই নিয়ে বসে থাকতে দেখে কিছুটা বিরক্ত হন তিনি। পিয়াসা ঘাড় গুজে বইতে তাকিয়ে আছে। মহুয়া বেগম ভালো করে পিয়াসাকে পর্যবেক্ষণ করতে থাকেন। বিশ্রী কমলা রঙের একটা স্কার্ট আর জলপাই রঙের একটা টপস পরনে। ক্ষত লাগে মহুয়া বেগমের, কিন্তু এই মুহূর্তে মহুয়া বেগমের বিরক্তির কারণ হচ্ছে এই মেয়েটাকে কেন জানি এই রঙে ভীষণ ভালো লাগছে, কেমন বুদ্ধিদীপ্ত লাগছে। গলা খাকারি দিয়ে বললেন, কি হলো, তুমি তৈরি হওনি এখনো? পিয়াসা অবাক হয়ে তাকিয়ে বলল, কেন দাদি, কোনো দাওয়াত আছে? মহুয়া বেগমের নাকের পাটা ফুলে উঠল। এই মেয়েটাকে তিনি ভীষণ সহজ ভেবেছিলেন। মেয়েটা অতটাও সোজা না। থমথমে সুরে বললেন, হাসপাতালে যাওয়ার কথা ছিল তোমার, ভুলে গেলে? পিয়াসা ঠোঁট উল্টে বলল, আমার যাওয়ার কথা ছিল নাকি দাদি? আমি যাব বলিনি তো একবারও। মহুয়া বেগমের ইচ্ছে করলো কষে একটা থাপ্পড় মেরে পিয়াসার নরম ফর্সা গালটা লাল করে দিতে। এত হেয়ালি করার স্পর্ধা পাচ্ছে কিভাবে এই মেয়ে? পিয়াসার ভীষণ আনন্দ লাগছে। এই ভীষণ তেজি বৃদ্ধার তীর রাগ পিয়াসাকে আনন্দিত করছে। কে জানে, হয়তো এর মাঝে জমিরনের ছায়া দেখে বলে,
মহুয়া বেগম এগিয়ে এসে পিয়াসার চেয়ারের পাশে দাঁড়ান। টেবিলে থাকা বাবা মায়ের সাথে পিয়াসার ছোটবেলার ছবিটার দিকে তাকিয়ে মহুয়া বেগমের এক মুহূর্তের জন্য মনে হলো এ কোনো সাধারণ মেয়ে না, একেবারে পুতুল কন্যা। এর রূপ দিন দিন যেন বাড়ছে। এই জন্যই বুঝে আশার মজেছে এভাবে। পিয়াসার হাত ধরে টেনে দাঁড় করিয়ে বললেন, আমার নাতিকে হাসপাতালে একা পড়ে থাকবে? ওর মা নেই বলে এভাবে অবহেলা করছো? ওনার পরিবারের মানুষই যখন করছে, আমি বাহিরের মেয়ে কি করব দাদি? মহুয়া বেগমের রাগের পারাত তুঙ্গে। এই মেয়েটা মুহূর্তে ভোল পাল্টে ফেলল। এতক্ষণ তিনি একে কি বুঝিয়েছেন কেঁদে কেটে, তখন তো মনে হয়েছে গলে গেছে। মুহূর্তে এত শক্ত হয়ে গেল কিভাবে? মহুয়া বেগম বুঝলেন কঠোর হয়ে স্বার্থ সিদ্ধি হবে না। গলায় মধু ঢেলে বললেন, তোমাকে তো আমি সবকিছু বলেছি পিয়াসা। আমাদের মধ্যে কারোর পক্ষে যদি সম্ভব হতো নিশ্চয়ই যেতাম। তাই বলে আমার নাতিটা এভাবে একা থাকবে, সেবা শুশ্রূষা বিহীন? পিয়াসা মিটিমিটি হাসে। তুমি তো তখন বলেছিলে তুমি যাবে, আশা সুস্থ হয়ে যাবে। এখন তাহলে কেন না করছো? আপনার ভুল হচ্ছে দাদি, আমি কিন্তু তখনও বলিনি যাব। আমি বলেছি উনি সুস্থ হয়ে যাবেন, আমি যাব তা বলিনি। তুমি ওর সেবা না করলেও সুস্থ হবে কিভাবে? পিয়াসা আর কথা বাড়ালো না, কোমল সুরে বলল, আমি বাবার সাথে কথা বলেছি। বাবা ওই হাসপাতালে কল করে একজন মেল নার্সের ব্যবস্থা করে দিয়েছেন। আমার যাওয়া লাগবে না। মহুয়া বেগমের ফর্সা মুখটা মুহূর্তে অন্ধকার হয়ে গেল। তিনি যে প্ল্যান করেছেন তার কি হবে তাহলে? পিয়াসা শান্ত সুরে বলল, আমি এখানে পড়তে এসেছি দাদি। আমার বাবা মা এখানে আমাকে মানুষের সেবা করতে পাঠায়নি। আমি কোনো প্রফেশনাল নার্স না যে একজন মারাত্মক ইনজুর মানুষের সেবা করতে পারবো। আর না আমার ফ্লোরেন্স নাইটিঙ্গেল হওয়ার কোনো স্বপ্ন আছে দাদি। আপনার পরিকল্পনা মাঠে মারা গেল। মহুয়া বেগম ভীষণ ভাবে চমকায়। এই মেয়ে তার পরিকল্পনা কিভাবে জানলো? পিয়াসা আবারও বইতে মুখ গুজে। শিরিন আর তার বড় মেয়ে নীরা বসেছে গোপন আলোচনায়। নীরা গলা নামিয়ে বলল, আশার হাতছাড়া হয়েছে, নির্জন যাতে না হইতে পারে মা। আমার মেয়েরা এত গবেট হলো কেমনে আমি বুঝি না। মীরারে যতভাবে বোঝালাম ও বুঝতে চায় না। এখন যদি মিনি রাজি না হয় তাহলে আর কিছু করার নাই। নির্জনের মা বাড়িতে নাই, এটাই সুযোগ। মা, মিনি রাজি হবে। মিনি নিজেও কিন্তু নির্জনরা পছন্দ করে, একেবারে সিরিয়াস। ওরে নিয়ে প্রবলেম হবে না। নীরা গিয়ে মিনিকে ডেকে আনলো। মা আর বড় আপা মিলে মিনিকে যা বোঝালো তার মানে হচ্ছে আজকে রাতে তাকে নির্জনের ঘরে ঢুকে পড়তে হবে। তারপর কথা দিয়ে পারুক অথবা শরীর দিয়ে নির্জনকে আকৃষ্ট করতে হবে। তাতে যদি দুজনের ইন্টিমেট হতে হয় তাতে আরো সাপে বর হবে। মিনি প্রথমে গাইগুই করলে নীরা বলল, তুই নিজেই তো নির্জনকে ভালোবাসিস, বাসিস না বল? যদি তোর অসুবিধা লাগে তাহলে মীরাকে পাঠাবো, যে কোনো একটা বেড়ালকে থলেতে ঢুকাতে হবে। আর যদি মীরাও রাজি না হয় তবে আমি যাব। মিনির হাত পা ঠান্ডা হয়ে আসে। নির্জনকে সে ভালোবাসে, এটা সত্যি। নির্জনকে নিজের করে পেতে চায় মিনি, কিন্তু তাই বলে এভাবে পেতে চায় না। কিন্তু আজকে মা যেভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছে তাতে সে রাজি না হলে বড় আপা বা মেজ আপাকে পাঠাবে। কলঙ্কিত হলেও রাজ্যের রানী তো হতে পারবে তার মেয়েরা। রানী হলে এসব কলঙ্ক সবাই ভুলে যাবে। শিরিন দৃঢ় সুরে বলল, তুই যাবি নাকি আমি মীরাকে পাঠাবো? আজকেই সুযোগ। নার্গিস বাড়িতে ফিরে আসার আগে করে ফেলতে হবে, তা না হলে আর সুযোগ নেই। ওর শকুনের নজর থেকে নির্জনকে মুক্ত করা যায় না এমনিতেও। এই সুযোগ আমি কিছুতেই ছাড়বো না। দিশাহারা হয়ে মিনি বলল, আমি রাজি মা। শিরিন সন্তুষ্ট হয়। এই তো লাইনে এসেছে। মহুয়া বেগম যাওয়ার পর পিয়াসা উঠে তৈরি হয়ে নিল। তাকে এখন হাসপাতালে যেতে হবে আশারকে দেখতে। বাবা তাকে বলেছে একবার গিয়ে দেখে আসতে, তা না হলে খারাপ দেখাবে। রজনী আন্টি সিরাজ আঙ্কেলও কষ্ট পাবেন জানলে যে কেউই তাদের ছেলেকে দেখতে যায়নি। একটা আকাশিয়া সাদা রঙের স্কার্ট আর টপস পরে পিয়াসা তৈরি হয়ে নিল। মাঝে মাঝে কিছু কাজ ইচ্ছার বিরুদ্ধে গিয়ে করা লাগে। মানুষের জন্ম নেওয়া সহজ,
কিন্তু মানুষের জীবন কাটানো কঠিন, এটা আজ আবারও টের পেল পিয়াসা। তা না হলে তো পিয়াসাকে আজকে আশারকে দেখতে যেতে হতো না। আশারের কথা ভাবলে পিয়াসার কেমন অস্বস্তি হয়। রজনীর মন কেমন করছে আজকে সকাল থেকে। ছেলে মেয়েদের জন্য ভীষণ চিন্তা হচ্ছে, তার উপর পিয়াসাও আছে। মেয়েটাকে একা রেখে এসেছে ওদের মধ্যে। এই বয়সে এসব আলগা পিরিতি রজনীর ভালো লাগছে না। সবকিছুতে অতীতের স্মৃতি মনে পড়ে যাচ্ছে তার। বুকের যন্ত্রণার ভারটা তাতে আরো ভারী হয়ে উঠছে যেন। বিকালে বিচে বসে সিরাজুল ইসলাম গুনগুন করে গান গাইছেন। রজনীকে নিয়ে বসেছেন বালুর মধ্যে। আকাশে একদল মেঘ চঞ্চল হরিণীর মতো ছুটাছুটি করছে। সমুদ্রের ঢেউ এসে থেমে থেমে দুজনের পা ভিজিয়ে দিয়ে যাচ্ছে। সিরাজুল ইসলামের গান থামছে না। রজনী অধৈর্য হয়ে উঠেছে, মন বসছে না তার কিছুতেই। সদ্য উঠতে শেখা পাখিকে সারা জীবন খাঁচায় বন্দি রেখে শেষ বয়সে যদি মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয়, সে কি তখন আগের মতো উঠতে পারে, নাকি আগের আনন্দ পায়? ততদিনে সে খাঁচাতে অভ্যস্ত হয়ে যায়, খাঁচাকে নিজের সুখের ঠিকানা বানিয়ে নেয়। রজনীরা আজ তেমন হাল। এই যে সমুদ্রে নোনা জল এসে পা ছুঁয়ে যাচ্ছে, রজনীর কেমন অস্বস্তি লাগছে। একদল যুবক যুবতীর মধ্যে তারাই যেন বেমানান। রজনীর মনে হচ্ছে যেন এই সময়টা যদি সে বাড়িতে থেকে ছেলে মেয়েদের জন্য রান্না করত, মহুয়া বেগমের সেবা করত, তাতেই শান্তি পেত। আসলে জীবনে শান্তি কোথায়? কেউ কি জীবনের আসল শান্তি পায়? শখের বয়সে শখ পূর্ণ করতে পারে কয়জন? সিরাজুল ইসলাম তখনও গাইছেন, আমি তোমার জন্য সয়ে যাব শত নিন্দারি দংশন। আমরা বাড়ি যাব কবে? রজনীর এই প্রশ্নে সিরাজুল ইসলাম কিছুটা কষ্ট পান। আসার পর থেকে রজনীকে এক মুহূর্তের জন্য আনন্দিত মনে হয়নি। এত কিসের অভিমান তার এখনো? কেন এখনো এত জেদ ধরে আছে? আমরা বেশ কিছু দিনের জন্য বের হয়েছি রজনী, খুব শীঘ্রই ফেরার সম্ভাবনা নেই। আমার এক মুহূর্ত মন টিকছে না। আমার ছেলে মেয়েদের রেখে আমি এখানে কিছুতেই স্বস্তি পাচ্ছি না। আমি কি তোমার কেউ না রজনী? প্রশ্নটা করে সিরাজুল ইসলামের মনে হলো একটা ভুল প্রশ্ন করে ফেলেছেন তিনি। এটা কোনো প্রশ্ন হতে পারে না। ছেলে মেয়ের সাথে তিনি নিজের হাস্যকর তুলনা করে ফেলেছেন। রজনী শান্ত সুরে বলল, আপনি আমার কেউ না হলে আমি এত বছর ধরে নিজেকে এভাবে পোড়াতাম না সচিব সাহেব। আপনি সচিব হতে পারেন, আমি রজনীগন্ধাও কোনো কালে কম ছিলাম না কোনো দিক থেকে। আপনার জন্যই তো দুই পায়ে শিকল বেরিয়ে পড়লাম। তবুও যদি জিজ্ঞেস করেন আপনি আমার কেউ কিনা, তাহলে আমি বলবো না, আপনি আমার কেউ না, কখনো কেউ ছিলেন না। সিরাজুল ইসলামের দুই চোখ জ্বলতে শুরু করে। বুকের ভেতর প্রথম প্রেমের মতো অনুভূতি জন্মায় হুট করে। অবহেলায় শুকিয়ে যাওয়া এই রজনীগন্ধাকে কি তিনি আবার আগের মতো সচিব করতে পারবেন কখনো? রজনীর হাত ধরে বললেন, আমি জানি আমাদের এখন আর সেই দিন নেই, তবুও আমি তোমার সাথে এই পৃথিবী ঘুরে দেখতে চাই। তুমি কি আমাকে সেই সুযোগটা দিবে রজনী? রজনী হাসে। আজকাল সিরাজুল ইসলামের এসব কথা তার ভীষণ হাস্যকর লাগে। বাড়িতে দুই ছেলে মেয়ে, বৃদ্ধা শাশুড়িকে রেখে সে এখন পৃথিবী ঘুরে বেড়াবে? পুরুষ মানুষ এত অদ্ভুত কেন? নারী যখন আকাশে উড়ে বেড়াতে চায়, সে তখন তাকে খাঁচায় বন্দি রাখে। যখন সে খাঁচায় অভ্যস্ত হয়ে যায়, তখন তাকে মুক্ত আকাশে ছেড়ে দেয়। রজনী সিরাজুল ইসলামের হাত ধরে বলল, আমি জানি আপনি অনুশোচনায় এরকম করছেন। আমি মন থেকে বলছি, আপনার ওপর আমার কোনো ক্ষোভ নেই। আমি আমার ভাগ্যকে বরণ করে নিয়েছি। প্লিজ আমাকে বাড়িতে নিয়ে চলুন। আমি আমার সংসারে নিজের সুখ খুঁজে নিয়েছি, দৈনন্দিন কাজের মধ্যেই নিয়েছি। বরং এখন আমার এই খোলা আকাশ, এই বিশাল সমুদ্রের মধ্যে নিজেকে অসহায় এবং অযাচিত মনে হয়। আমি আপনার জমিদার বাড়ির রান্নাঘরে শান্তি খুঁজে পাই। আমার ছেলে মেয়ে, সংসার, বৃদ্ধা মা, সবাইকে ভীষণ ভাবে মিস করছি। আপনার মায়ের প্রতি আমার রাগ অভিমান জমে আছে হয়তো, কিন্তু বিশ্বাস করুন, আজ মনে হচ্ছে ওনার হয়তো ভীষণ অসুবিধা হচ্ছে আমাকে ছাড়া। উনি আমার উপর এক প্রকার নির্ভরশীল। সিরাজুল ইসলাম সমুদ্রের দিকে তাকিয়ে রইলেন কোনো কথা না বলে।
বেশ কিছুক্ষণ পর বললেন, ঠিক আছে, আমরা 1 সপ্তাহ এখানে থাকবো, তারপর চলে যাব। রজনী অস্থির হয়ে বলল, আপনি বুঝতে পারছেন না কেন? বাড়িতে নার্গিস নেই, আম্মাকে দেখাশোনা করার জন্য কেউ নেই। আপনার বোন তো ওভাবে আম্মাকে দেখাশোনা করবে না, সেটা আপনি বেশ ভালো জানেন। বাড়িতে নির্জন, নীরব, রিঙ্কি, পিঙ্কি, আশার, পিয়াসা আছে। ওদের সবার একজন অভিভাবক নেই। যদি নার্গিস থাকতো তাহলে আমি এতটা চিন্তিত হতাম না, কিন্তু এখন নার্গিস না থাকায় আমার চিন্তা বেড়ে যাচ্ছে। এজন্য আমার বেশি অস্থির লাগছে। সিরাজুল ইসলাম বললেন, এত অস্থির হও না তুমি। দেখো, নার্গিস জানে যে তুমি বাড়িতে নেই। এখন ও নিজের গর্জেই ফিরে যাবে, কিন্তু ওর আগে যদি তুমি বাড়িতে যাও তাহলে ও নিশ্চিত থাকবে যে ওর ছেলে মেয়েদের আর কোনো অযত্ন হবে না। ও তখন রাগ করে আরো বেশি গো ধরে থাকবে। আর মিরাজও এখন ভাববে বাড়িতে কেউ নেই, ছেলে মেয়েদের জন্য হলেও নার্গিসকে ফিরিয়ে আনতে যাবে। তুমি ফিরে গেলে মিরাজও পিছুটান দেখাবে নার্গিসকে ফিরিয়ে আনার ব্যাপারে। সিরাজুল ইসলামের যুক্তি রজনীর কাছে যৌক্তিক মনে হলো। পিয়াসা ভয়ে ভয়ে হাসপাতালের ভেতর ঢুকলো। বাবা তাকে আগেই জানিয়ে দিয়েছে আশার কত নাম্বার বেডে কেবিনে আছে। পিয়াসা কেবিনে ঢুকতে টের পেল সিগারেটের গন্ধে তার নিঃশ্বাস আটকে আসছে। কেবিনের ভেতর 5-6টা ছেলে এলোপাথারি বসে আছে। পিয়াসাকে দেখে সবাই লাফিয়ে ওঠে। পিয়াসাকে দেখে আশার ভীষণ অবাক হয়। ছেলেগুলো সবাই ছোটাছুটি করে বের হয়ে যায়। বের হতে হতে পিয়াসা অস্পষ্ট শুনতে পায় কেউ একজন কাউকে ভাবি বলে সম্বোধন করছে। ব্যাপারটা তেমন একটা পাত্তা দিল না পিয়াসা। আশার পিয়াসাকে আশা করেনি এখানে, কিন্তু পিয়াসা এসেছে। কেন এসেছে পিয়াসা জানে না। আশারের জীবনে পিয়াসার গুরুত্ব কতখানি সে কখনো জানতেও দিবে না পিয়াসাকে। যার কাছে অনুভূতির মূল্য তুচ্ছ, তার কাছে আশার কখনোই নিজের অনুভূতিকে প্রকাশ করবে না। পিয়াসাকে দেখে আশার হাসলো না, বরং কিছুটা বিরক্তি নিয়ে বলল, কেন এসেছে এখানে? পিয়াসা থতমত খায়। সে যে নিজ থেকে এসেছে তা তো না, তবু এখানে আসার সময় ভেবেছে আশার তাকে দেখে হয়তো কিছুটা খুশি হবে, কিন্তু আশার এরকম বিরক্ত হবে তা কখনো ভাবেনি। আশা রুক্ষ স্বরে বলল, আমি ঠিক আছি, যাও বাসায় যাও, এখানে আমাকে দেখার কিছু নেই। আমাকে দেখার জন্য মানুষের অভাব নেই। এভাবে রিয়াক্ট করছেন কেন আপনি? আমি বাবা মায়ের কথাতেই এসেছি এখানে। আপনি ভাববেন না প্লিজ যে আপনার জন্য আমার কোনো রকম সহানুভূতি অথবা আন্তরিকতা আছে। শুধুমাত্র ফর্মালিটি মেনটেন করতে আমাকে আসতে হয়েছে। আমার বাবা মা এখানে থাকলে ওনারা নিশ্চয়ই আপনাকে দেখতে আসতো। ওনারা যেহেতু নেই, তাই আমাকে আসতে হয়েছে তাদের পক্ষ থেকে। আপনি আমার যাতে অপছন্দের হন, আমার বাবা মায়ের কথার দাম আমার কাছে আমার জীবনের চাইতে বেশি। পিয়াসার ভীষণ রাগ হচ্ছে। ভেতরে ভেতরে সে ভীষণ যন্ত্রণা অনুভব করছে। আশার কখনো তার সাথে এরকম রুড বিহেভ করেনি। সে আশারকে অপছন্দ করে, কিন্তু তাই বলে এরকম রুক্ষ স্বরের কথাও সহ্য করতে পারছে না। তার উপর শিরিন ফুফু যেসব কথা বলেছে মাকে, তারপর পিয়াসার মনে এমনিতেই কষ্ট জমেছিল। সব যেন উদগীরণ করে দিল আশারের কথার প্রত্যুত্তরে। আশার আর কথা বাড়ালো না, অন্যদিকে তাকিয়ে বলল, আঙ্কেল আন্টিকে বলে দিও আমি ভালো আছি। আঙ্কেলের পাঠানো নার্স আমার ভীষণ খেয়াল রাখছে, ওনাকে ধন্যবাদ জানিয়ে দিও। আমার এই অ্যাক্সিডেন্টের কথা যাতে কিছুতেই বাবা মা না জানে। যাও তুমি এবার। পিয়াসা আশারের দিকে তাকিয়ে রইল। আশ্চর্য তো, এই লোক তার সাথে এমন নাটক করছে কেন? অন্যদিকে তাকিয়ে কথা বলছে যেন পিয়াসার দিকে তাকানো মহাপাপ। হুট করে পিয়াসার মনে হলো আশার বুঝি তাকে ইগনোর করতে চাইছে। মনে মনে হাসে পিয়াসা, তারপর আল্লাহ হাফেজ বলে চলে যায়। পিয়াসা চলে যেতে আশারের মনে হলো পুরো পৃথিবী যেন নীল রঙের বিষাদে মোড়ানো। অদ্ভুত সেই বিষাদে আশারের প্রতিটি শিরায় শিরায় তীক্ষ্ণ সুস ফোটায়। অথচ এই মেয়েটা জানে না তাকে পাবার জন্য আশার তার পুরো পৃথিবী বাজি ধরতে পারে। অথচ পাশানি চলে গেল, পেছনে পড়ে থাকা ক্ষত বিক্ষত প্রেমিক হৃদয়কে অবহেলা
আর ঘৃণায় দুমড়ে মুচড়ে দিয়ে চলে গেল সে। পিয়াসা বের হয়ে যেতে বন্ধুরা সবাই আবার আসে ভেতরে। আশারের চারপাশে বসে সবাই। রাব্বি বলল, দোস্ত, ভাবি তো একেবারে সে। বলার আগে আশা জনিকে বলল, একটা লাথি মারতো ওর পেছনে। যতটা উচ্চারণ করেছিস ওর ব্যাপারে ওখানেই সীমাবদ্ধ থাক, আর একটা শব্দ বলবি না। আমার কৈতরকে নিয়ে তোদের একটা মন্তব্য আমি শুনতে চাই না। ভাবির নজরে না, বোনের নজরে দেখবি ওদের, মায়ের পেটের বোন। শাকিল বলল, শালা, নিজের বেলায় 16 আনা না? না, নিজের বেলায় 1 আনাও না আমার। কিন্তু যদি হয় আমার কৈতরের ব্যাপার, তাহলে 16 আনা কেন? শুধু পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সবটাই আমার। জনি আশারের দিকে তাকিয়ে বলল, তুই শালা একটা জিনিস, প্রায় 5-6 বছর ধরে একজনকে পছন্দ করে এখনো অপেক্ষাই করে আছিস। আর কত অপেক্ষা করবি? বুড়ো হয়ে যাচ্ছিস তো। আশারের দৃষ্টিতে বিষাদ নামে, বকে বাজে বিষাদের সুর। ঘোলাটে দৃষ্টিতে বাহিরে তাকিয়ে বলল, সবার ভালোবাসা পূর্ণতা পেতে হবে এমন তো কোনো কথা নেই। আমি ভালোবাসি বলে ওকেও আমাকে ভালোবাসতে হবে কেন? আমি ওকে যতটা ভালোবাসি ঠিক ততটাই ও আমাকে ঘৃণা করে। ওকে নিয়ে দেখা আমার স্বপ্নগুলো আমি আজন্মের মতো আমার অন্তরে দাফন করে দিলাম। বন্ধুরা সবাই চুপ হয়ে গেল। সেই প্রথম যেদিন পিয়াসাকে দেখেছিল আশার, সেদিন থেকে বন্ধু মহলে সবাই জানে আশার একজনকে ভালোবাসে, তার নাম কৈতর। পিয়াসা এ বাড়িতে আসার পর আশারই একদিন দূর থেকে বন্ধুদের দেখিয়ে বলেছে, রাস্তাঘাটে কখনো পিয়াসাকে দেখলে যাতে পিয়াসার খেয়াল রাখে সবাই। বন্ধুদের মধ্যে সবাই মিঙ্গেল, একমাত্র এই বান্দাই এখনো সিঙ্গেল। অথচ মেয়েরা সবাই সবসময় তার উপর ক্রাশ খায়। মিনি নিজের রুমে শুয়ে আছে। প্ল্যান মোতাবেক গায়ের ওপর একটা কাঁথা দিয়ে রেখেছে মিনি। তার বুক কাঁপছে দুরু দুরু। এরপর কি হবে মিনি জানে না, শুধু জানে সে নির্জনকে ভালোবাসে। ভালোবাসে বলেই সে নির্জনের জন্য আগুনে ঝাঁপ দিয়ে পুড়তেও রাজি। ঘড়িতে রাত 11টা। মিনি নির্জনকে কল দিল। নির্জন রুমে বসে ভীষণ বিরক্ত হচ্ছে। নিজেকে তার আজকাল কেমন বন্দি মনে হয়। এত বড় হয়েও সে এখনো মায়ের আঁচলের নিচে বন্দি যেন। মায়ের ছত্রছায়ায় থাকতে থাকতে আজকাল আর কিছুই করতে ইচ্ছে করে না তার। আশা যেমন সোশ্যাল ওয়ার্ক করে, রাজনীতি করে, বন্ধুদের সাথে আড্ডা দেয়, বাড়ির যাবতীয় কাজ করে, সোশ্যাল মিডিয়ায়ও অ্যাক্টিভ, অথচ একই বয়সী হয়েও নির্জনের জীবন তার রুমের মধ্যে বন্দী। সারাদিন শুয়ে বসে থেকে খেয়ে শুধু ভুঁড়িটাই হয়েছে, অথচ ডায়েট করতেও পারে না সে। জিমে যেতে ইচ্ছে করে না, জবের জন্য ট্রাইও করে না। একই বাড়ির 2 ছেলে, দুজন 2 মেরুর। নির্জনের ভাবনার মধ্যে মিনির কল আসে। নির্জন কিছুটা বিরক্ত হয়ে থার্মোমিটার নিয়ে মিনির রুমের দিকে পা বাড়ায়। বাহিরে পূর্ণিমার চাঁদের আলোয় সব কেমন চকচক করছে। মিনির বুকের ভেতর ড্রিম ড্রিম করছে ভয়ে, উত্তেজনায়। সারা শরীর কেমন অবশ হয়ে আসছে মনে হয়। নাটকটা সে ভালো করে করতে পারবে তো? আজকে যদি না পারে তাহলে আজীবনের জন্য তাকে নির্জনকে ভুলে যেতে হবে। মিনি 2 চোখ টলমল করে। সে নির্জনকে সত্যি ভীষণ ভালোবাসে। তার ভাগ্য খারাপ, তাই নির্জন ভাই তাকে বোঝে না। ভালোবাসলে মানুষ বিবেকবোধ হারিয়ে ফেলে। শখের মানুষটাকে নিজের করার জন্য যে কোনো কাজ করতে পারে। মিনির মনে হচ্ছে আজকে যদি নির্জনকে নিজের করতে না পারে সে বোধহয় মরেই যাবে। ছোট মামি যে কখনোই তাকে নির্জনের হতে দিবে না তা মিনি জানে। আর তাছাড়া নির্জন ভাই যদি তাকে ভালোবাসতো তাও একটা সম্ভাবনা ছিল। একতরফা ভালোবাসায় পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণা। হট ওয়াটার ব্যাগটা মিনি তার কপালে চেপে ধরে আছে। নির্জন মিনির রুমের সামনে এসে মিনিকে ডাকলো। মিনি মুহূর্তে গলা স্বর চেঞ্জ করে কাতর সুরে বলল, ভেতরে আসেন নির্জন ভাই। দ্রুত ব্যাগটা মিনি চাদরের নিচে ঢুকিয়ে গলা অবধি চাদর টেনে দিল। ব্যাগটা বগলে চেপে ধরলো। এবার নির্জন রুমে ঢুকে দেখে মিনি কেমন নেতিয়ে পড়ে আছে। নির্জন মিনির কপালে হাত রেখে চমকে ওঠে। সত্যি তো মিনির ভীষণ জ্বর। নির্জন চিন্তিত হয়ে বলল, ফুফুকে ডাকছি আমি। মিনি বলল, না নির্জন ভাই, মাকে ডাকতে হবে না,
মা আমাকে ভীষণ মারবে। আমি আজকে অনেক সময় নিয়ে গোসল করেছি, তাছাড়া মার মেজাজও ভালো নেই। নির্জন অবশ্য কোনো খবর রাখে না। এই যে মা চলে গেছে, নির্জনের তাতেও তেমন কোনো শোক তাপ অনুভব হচ্ছে না। নির্জন মিনিকে থার্মোমিটার দিল। মিনি বগলে রেখে কিছু সময় পর বের করলো। নির্জন চমকায়। মিনির জ্বর 103 ডিগ্রি। মিনি মনে মনে ভাবে, মায়ের বুদ্ধির তারিফ করতে হয়। মা বলে দিয়েছে বেশি সময় যাতে গরম পানির ব্যাগ না রাখে শরীরে, নয়তো তাপমাত্রা বেশি দেখালে নির্জন বিশ্বাস করবে না। মিনি হুট করে কাঁপতে লাগলো। দাঁতে দাঁত লেগে যাচ্ছে এমন ভাব করে বলল, ভীষণ শীত লাগছে নির্জন ভাই, আমাকে একটা চাদর দিয়ে চেপে ধরেন, আমার ভীষণ জ্বর। নির্জন ভেবে পাচ্ছে না হুট করে মিনির এত জ্বর কেন এলো। এই মেয়েটাকে নির্জন তেমন একটা পছন্দ করে না। শুধু একে না, এদের 3 বোনের কাউকেই নির্জন পছন্দ করে না। যাতে একটু একটু মনে লাগে সেও আশারের পছন্দের মানুষ। আশারের কথা ভাবতেই নির্জনের কেমন অস্বস্তি হয়। আশার হাসপাতালে ভর্তি। নির্জন একবারের জন্য দেখতে যায়নি। আজকাল নির্জনের কারোর সাথে কথা বলতে, দেখা করতে ভালো লাগে না। মিনি আবারও কাতর স্বরে বলল, নির্জন ভাই আমাকে একটু জড়িয়ে ধরেন প্লিজ। নির্জন শক্ত করে জড়িয়ে ধরলো একটা চাদর দিয়ে। মীরা ফোন কান থেকে নামিয়ে বলল, মা দ্রুত যাও, এবার সব প্ল্যান মতো হচ্ছে। শিরিন দ্রুত মিরাজুল ইসলামের রুমের দিকে ছুটল। এই রাজত্ব সব তার পৈতৃক। অন্য বাড়ির মেয়েরা সেসব ভোগ করবে? এই সাম্রাজ্যের লোভে নিজের স্বামীর বাড়িতে যাননি শিরিন। এবার যদি মেয়ে বিয়ে দিতে পারে তাহলে তা আসন আরো পাকাপোক্ত হবে। মিরাজুল ইসলাম নিজের স্টাডি রুমে একটা কেস স্টাডি করছে। শিরিন ছুটে গিয়ে বলল, সর্বনাশ হয়ে গেছে, আমার সাথে আয়। মিরাজুল ইসলাম কিছু বলার আগে শিরিন চিলের মতো ছো মেরে ভাইকে বগল দাবা করে নিয়ে ছুটলেন। মিনি রুমে দরজার বাইরে দাঁড়াতে শুনল মিনি কেমন কাতর সুরে বলছে, আমি মরে যাচ্ছি নির্জন ভাই, আপনি আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরুন, আরো শক্ত করে। নির্জন শান্ত সুরে বলল, তুই ভয় পাস না, একটু রিল্যাক্স হ, ঠিক হয়ে যাবে। মিরাজুল ইসলামের চোয়াল শক্ত হয়ে উঠল। শিরিন দরজা ধাক্কা দিতে দরজা খুলে গেল। নির্জন মিনি দুজনেই চমকে উঠল। মিনি আলগোসে গায়ের চাদর নামিয়ে দিল কিছুটা। একটা ট্যাঙ্ক টপস পরনে মিনির। মিরাজুল ইসলাম রুম থেকে বের হয়ে গেলেন। শিরিন বিলাপ করে কাঁদতে লাগলো। মুহূর্তে পুরো বাসার সবাই সজাগ হয়ে গেল। নির্জন বুঝতে পারছে না কি হচ্ছে। সে তো এখানে মিনির কথাতে এসেছিল। বাবা ফুফু কেন ভুল বুঝেছে তাকে? মিনি অবুঝের মতো বলল, কি হয়েছে এদের? এরা এমন চিৎকার চেঁচামেচি করছে কেন নির্জন ভাই? নির্জন মিনির দিকে তাকালো। মিনি কেমন অবুঝের মতো তাকিয়ে আছে। মনের সন্দেহ দূর হয়ে গেল নির্জনের। মিনি হয়তো সত্য বলছে। ব্যাপারটা পুরো মিসআন্ডারস্ট্যান্ডিং। বাবা ফুফুকে বোঝাতে হবে। শিরিন ছুটে গিয়ে মহুয়া বেগমকে জড়িয়ে ধরে। এই প্ল্যানে সে মহুয়া বেগমকে রাখেনি। শিরিন জানে আগে থেকে প্ল্যান জানলে মহুয়া বেগম একেবারে রিয়েল অভিনয় করতে পারবেন না, যতটা পুরো ঘটনা সত্যি জানলে পারবেন। রিয়েল এক্সপ্রেশন না আসলে খেলা জমবে না। মহুয়া বেগম সবই শুয়েছেন। এমন সময় হাউকাউ শুনে উঠে বসেন। তার স্বরে ঝুনিকে ডাকেন। ঝুনি লাফিয়ে ওঠে দরজা খুলে বের হয়ে নিচে নেমে দেখে আসে ড্রয়িং রুমে বসে শিরিন মাথা ফাটিয়ে ফেলছে ফ্লোরের সাথে। ঝুনি ছুটে গিয়ে মহুয়া বেগমকে আপডেট দিল। মহুয়া বেগম ছুটে এলেন মেয়ের কান্নার কথা শুনে। নির্জন মিরাজুল ইসলামের সামনে দাঁড়িয়ে বলল, বাবা আমার কথা শোনো, তোমরা ভুল ভাবছো। মিনির সাথে আমার। নির্জন কথা শেষ করতে পারে না, তার আগেই তার গালে মিরাজুল ইসলাম থাপ্পড় বসায়। এত খারাপ কবে হয়েছে তার ছেলে? এত শাসনে থাকার পরও নির্জন কিভাবে এসব করলো? নির্জন আর কথা বলল না। মহুয়া বেগম সব কথা শুনে মাথায় হাত দিয়ে বসে পড়ল। মিরাজুল ইসলাম মায়ের পায়ের কাছে বসে বলল, আমি এখন কি করব মা, তুমি আমারে বুদ্ধি দাও। দ্রুত কাজে ডাক ছক্কা। পাঁচ কান হওয়ার আগে সমাধা দিতে হবে। নিজেকে মান ইজ্জতের ব্যাপার। শিরিন আর্তনাদ করে বলল, আমি কখনো আমার মেয়ের এখানে বিয়ে দিতে চাই না। আত্মীয়ের মধ্যে আবার কিসের আত্মীয়?
মহুয়া বেগম রাগান্বিত হয়ে বললেন, তোর কি মাথা খারাপ হয়েছে? কি বলছিস তুই? ঘটনা কি তুই জেনে শুনে কিভাবে বলছিস এ কথা? মিরাজুল ইসলাম কান্নারত বোনের হাত ধরে বললেন, আপা, কান্না করিস না। আমার ছেলে মোটেও খারাপ ছেলে না। জানি না আজকে কেন এমন করলো, কিন্তু বিশ্বাস কর, তোর মিনি ভালো থাকবে। তোর সামনেই তো থাকবে সব সময়। এর চেয়ে ভালো আর কি হতে পারে বল? শিরিন বলল, ঠিক আছে, বিয়ে হতে পারে, তবে একটা শর্ত আছে। 30 লাখ টাকা দেনমোহর হবে। আমি জানি নির্জনের মা কখনো সহজে এটা মেনে নিতে চাইবে না, তাই আমার মেয়ের নিরাপত্তার জন্য দেনমোহর বেশি দিতে হবে। মিরাজুল ইসলাম একবার মায়ের দিকে তাকায়। মহুয়া বেগম এই মুহূর্তে আরেকটা কথা ভাবছেন, এরকম কোনো একটা কিছু করে যদি পিয়াসার আশারকে বিয়ে করিয়ে দেওয়া যায়। মিরাজুল ইসলাম রাজি হলো তাতে। কাজে আস্তে আস্তে রাতের 1:30টা বাজলো। 7 ভরি গহনা এবং নগদ 10 লক্ষ টাকা উসুল দিয়ে সেই রাতে মিনির আর নির্জনের বিয়ে হয়ে গেল। পুরো ব্যাপারটায় নির্জন নীরব দর্শক ছাড়া কিছু ছিল না। বলার মতো কিছু থাকলেও সে আর বলল না। সে মেনেই নিয়েছে তার জীবনে তার কোনো মতামত নেই। সবসময় মায়ের সিদ্ধান্ত ছিল সবকিছুতে। নির্জনের মনে হচ্ছে যা হবার হোক। সে এমনিতেও তো হাতের পুতুল যেন সবার। তার নিজস্ব মতামত বলে কিছু থাকতেনি। সোফা হেলান দিয়ে বসে নির্জন সামনের সোফায় বসে থাকা নিজের 3 ভাই বোনের দিকে তাকালো। তাকাতেই লজ্জায় তার মাথা নিচু হয়ে গেল। জীবনের শেষ দিন পর্যন্ত তার ভাই বোনেরা জানবে তাদের বড় ভাই কোনো এক মাঝরাতে মিনির রুমে গিয়ে মিনির সাথে। নির্জনের বুক কেমন ভারী হয়ে এলো। মা কেন তাকে এমন চাবি দেওয়া পুতুলের মতো করে গড়ে তুলেছেন? কেন তার ভেতর মেরুদণ্ড নেই? চাইলে সে না করতেই পারত বিয়ে, তবুও কেন মায়ের উপর একটা অভিমান থেকে করে নিল? আজীবন তো তাকে অভিযোগ মাথায় নিয়ে বাঁচতে হবে। রাত 3টার দিকে মহুয়া বেগম মিনিকে নিয়ে এলেন নির্জনের রুমে। নির্জন নিজের ল্যাপটপ নিয়ে বসে আছে। মহুয়া বেগমের গলা স্বর শুনে নির্জন দরজা খুলে দিল। মহুয়া বেগম এবং মিনি দাঁড়িয়ে আছে। মিনির পরনে লাল জামদানি শাড়ি। নির্জন দাদিকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার দাদি, এখন আবার কি হলো? মহুয়া বেগম বিরক্ত হয়ে বললেন, কেন? যে কাজ বাকি ছিল তখন, অসমাপ্ত কাজ সমাপ্ত কর এখন। লজ্জায় নির্জন মাথা নিচু করে চলে এলো। নির্জনের পিছু পিছু মিনিও ঘরের রুমে ঢুকলো। মিনির এখন আর ভয় লাগছে না, বরং ভীষণ আনন্দ লাগছে। যাকে সে নিজের করতে চেয়েছে একেবারে আজীবনের জন্য নিজের করে পেয়েছে। মা এবং বোনের কাছে মিনি চির কৃতজ্ঞ থাকবে। ভালোবাসার মানুষকে হারিয়ে বাঁচার চাইতে মিনির মনে হচ্ছে থাক একটু কলঙ্ক, তাতে অসুবিধা কি? যাকে সে চেয়েছে তাকে পেয়েছে। নির্জন মিনির দিকে তাকায়। এই মেয়েটা তার বউ, কেমন অদ্ভুত লাগছে নির্জনের। কই, মন থেকে তো একটু টান অনুভব করছে না সে। মিনি দরজা বন্ধ করে শুয়ে পড়ল। অনেক রাত হয়েছে। নির্জন যখন দেখলো মিনি ঘুমিয়ে পড়েছে, নিজেও শুয়ে পড়ল। আজকে আষাঢ়ের হাসপাতাল থেকে ছুটি। যদিও সম্পূর্ণ সুস্থ না, তবুও হাসপাতালে বন্দি থাকার চাইতে ভালো আছে। হাসপাতাল থেকে বের হয়ে নির্জন একটা উবার নিল। সোজা ছুটল শেওড়াপাড়া। নিজের বাপ চাচাকে আসার চেনে। চেনে বলেই জানে ছোট মাকে বাড়ি ফিরিয়ে নেওয়ার মানুষ ছোট চাচা না। নার্গিস ফ্লোরে বসেছিল একটা মাদুরে। হুট করে আশারকে দেখে নার্গিস যেমন আনন্দিত হলো, তেমন কষ্টও পেল। আশার এসেছে তার কাছে, অথচ তার নিজের ছেলে তো এলো না একটা বারও। না একবার কল করেছে। মাকে ছাড়া তাহলে ভালোই আছে। আশা নার্গিসকে জড়িয়ে ধরে বলল, একটা অজুহাতও শুনবো না আমি, সোজা আমার সাথে চলো ছোট মা। মা নেই, তুমি নেই, পুরো বাড়ি কেমন খা খা করছে। মা না থাকা বাড়িতে প্রাণ থাকে না মা, তোমরাই তো বাড়ির প্রাণ। নার্গিস আজ বহুদিন পর আন্তরিক গলায় বলল, তোর এ হাল কেন? আশার হেসে বলল, জানোই তো আমি দুষ্ট ছেলে তোমার। মারামারি হয়েছে, প্রতিপক্ষের মারকে হাসপাতালে পড়েছিলাম। যেদিন তুমি চলে এলে আমিও সেদিন হাসপাতালে চলে গেলাম। আজকে আমিও বাড়ি ফিরবো, তুমিও ফিরবে আমার সাথে।
নার্গিস অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার ওই বাড়িতে কিছু নেই, কার কাছে যাব বল? তোর চাচা তো ভাই বোন কেউই। নার্গিস কথা শেষ করার আগে আশার বলল, ও বাড়িতে কেউ না থাক, আমি আছি। আমি জন্ম থেকে আমার দুই মাকে একসাথে দেখে এসেছি। আমার জন্য যাবে তুমি, চলো। নার্গিস যেন তৈরি ছিল, কথা না বাড়িয়ে সোজা বের হয়ে এলো আশারের সাথে। নিজের স্বামী শ্বশুর বাড়ি যেমনই হোক, তা নিজেরই হয়। এই যে কয়দিন নার্গিসের কেমন দম বন্ধ লেগেছে, তা নার্গিস কাউকে বোঝাতে পারবে না। নিজেকে ভীষণ অবাঞ্ছিত মনে হচ্ছিল, যেন স্রোতে ভেসে বেড়ানো কচুরি পানা সে। অথচ শ্বশুর বাড়ি যেমনই হোক, সেখানে তার একটা দাম আছে। লজ্জায় নিজ থেকে যেতেও পারছিল না, আর একটাবার কেউ আসার জন্য নার্গিস চাতকের মতো অপেক্ষায় ছিল। নার্গিসকে নিয়ে আসার বাড়ি ফিরতেই নীরব, রিঙ্কি, পিঙ্কি সবাই এসে মাকে ঘিরে ধরে। মুহূর্তের মধ্যে নার্গিসের মনে হয় তার যেন হার্টবিট বন্ধ হয়ে গেছে। মিনির আর নির্জনের বিয়ে হয়ে গেছে। আশা নিজে হতভম্ব হয়ে গেল শুনে। এদিক ওদিক তাকিয়ে দেখলো পিয়াসা ঝুনি খালার সাথে বসে তরকারি কাটছে। পিয়াসা উবু হয়ে বসেছে, গলার কাছ দিয়ে জামার ফাঁক দিয়ে ফর্সা বকের কিছুটা দেখা যাচ্ছে। আশার ক্ষুব্ধ হয়, কিছু বলতে পারে না পিয়াসাকে। তাই বিরক্ত হয়ে ঝুনি খালাকে বলল, খালা, এসব কাজ কিচেনে করবা? এরকম ড্রয়িং রুমে এসব কাজ করার মানে কি? কোনো কমন সেন্স নেই তোমাদের? যাও ভেতরে। পিয়াসা মাথা তুলে তাকায়। আশারের দিকে তাকাতে তাকাতে উঠে রান্নাঘরে চলে যায়। এই লোক যে সম্পূর্ণ মানসিকভাবে অসুস্থ একজন মানুষ, তা বুঝতে পিয়াসার দেরি হয় না। ওখানে বসে কাজ করায় কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে কে জানে। পিয়াসা নিশ্চিত এই লোক পিয়াসাকে দেখে এমন করেছে। ঝুনি খালা তো উছিলা মাত্র। নার্গিস থম মেরে বসে রইল কিছুক্ষণ, তারপর ধীর পায়ে উপরে উঠে গেল। এত অধপতন কবে হলো তার ছেলের? মাঝরাতে একটা মেয়ে রুমে যাওয়ার মতো শিক্ষা তো তিনি দেননি কখনো। বরং আশারের সাথেও মিশতে দেননি তেমন ভাবে, যাতে আশারের পাল্লায় পড়ে খারাপ না হয়ে যায়। সব সময় নিজের চোখে চোখে রেখেছেন, ঘরের বাহিরে বের হতে দেননি। সেই ছেলে এমন কাজ করলো? কই, এত অবাধ স্বাধীনতা পেয়েও তা আশার ভুল করেনি কখনো। তার ছেলে তো একবারও তার খবর নেয়নি কিংবা আনতে যায়নি। যে ছেলেটাকে সবসময় বেয়াদব ভেবে এসেছেন, সেই তো তাকে ফিরিয়ে এনেছে। এজন্যই কি মানুষ বলে, বেশি শাসন করলে এভাবেই বিগড়ে যায়। পুরো অস্থিতিশীল পরিস্থিতিতে নার্গিস ছিল সবচেয়ে শান্ত। হুট করে নার্গিস একেবারে বদলে গেল। না নির্জনকে কিছু জিজ্ঞেস করলো, আর না তো শিরিনের সাথে ঝগড়া করলো। শিরিন মনে মনে অবশ্য প্রস্তুতি নিয়েই ছিল, কিন্তু নার্গিস শান্ত দিঘির জলের মতো কোনো শব্দ করলো না। বুকের ভেতর যার আঘাতের পাহাড়, তার আর নতুন আঘাতে যন্ত্রণা কোথায়? নার্গিস জানে, সেদিন যখন মিরাজুল ইসলাম তাকে বলেছিল তিনি আর নার্গিসকে নিতে আসবেন না, নার্গিস যখন ইচ্ছে যেতে পারে, সেদিনই নার্গিস বুঝে গিয়েছিল সে আসলে এতদিন বোকার স্বর্গে বাস করত। তার আসলে নিজের বলতে নিজে ছাড়া আর কেউ নেই। একটা ছেলে মেয়েও একটাবার খোঁজ নেয়নি। মা নেই এই সুযোগে উল্টো বিয়ে সেরে ফেলেছে, মাকে একটাবার জানানো ছাড়াই। নার্গিস ভাবে, তার আসলে জায়গা কোথায়, কার কাছে? নিজের মা বোনের ব্যবহারে নার্গিস অনেক না বলা কথা জেনে গেছে। এসব কথা কেউ কাউকে মুখ খুলে বলা লাগে না। চোখের দিকে তাকিয়ে বোঝা যায়, না কেউই নেই তার জন্য। নার্গিসের চাইতে বড় অভাগা কে আছে এই দুনিয়ায়? সকালে ঘুম থেকে উঠে নার্গিস রান্নাঘরে ঢুকলো। এই কয়দিনে এটুকু বুঝতে পেরেছে, এই বাড়িতে হাতা খুন্তি নেড়ে যে শান্তি, তা বোনের বাড়িতে আজাইরা বসে থেকেও পায়নি। তার তো ঠাঁই আর কোথাও নেই। মিরাজুল ইসলামও এটা জানতেন বলেই তিনি জানেন নার্গিস ফিরতে বাধ্য। নার্গিস চোখ মুছে নেয়। সোফায় বসে শিরিন তার স্বরে চেঁচিয়ে ঝুনিকে বলল, এক কাপ চা দে। মিনি একটা নীল শাড়ি পরে ঘুরঘুর করছে। নার্গিসকে এসে বলল, মা, কিছু করতে হবে? শিরিন কান পেতে রইল নার্গিস কি বলে তা শোনার আশায়। আজকে যদি তার মেয়েকে দিয়ে কাজ করায়, তাহলে কুরুক্ষেত্র বাঁধিয়ে দিবে সে। নার্গিস মিনির দিকে এক পলক তাকায়। মিনি ঢোক গিলে
কোমল গলায় নার্গিস বলল, আমাকে মা ডাকিস না, আমি তোর মামি হই, এটা বললেই হবে। মিনির মুখটা এতটুকু হয়ে গেল লজ্জায়। মিনি বের হয়ে এসে শিরিনের পাশে বসে। শিরিন কেমন আরাম করে বসে আছে। মিনি মায়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। মা কি জানে মিনি কি পরিমাণ মানসিক যাতনার মধ্যে দিয়ে যাচ্ছে? মিনি বুঝতে পারছে না সে আসলে নির্জনকে পাওয়ার জন্য যে ছলনার আশ্রয় নিয়েছে তাতে নির্জনকে কতটা পাওয়া হয়েছে। সত্যি কি পেয়েছে সে নির্জনকে? আগে তো মিনি চাইলেই নির্জনের সাথে কথা বলতে পারত, একসাথে বসে খাবার খেতে পারত, নির্জন বিরক্ত হলেও কথা বলতো। অথচ এখন একই রুমে থেকেও একটা টু শব্দ করে না নির্জন। 3 বেলা রুমে খাবার খায় আর ডেস্কটপ নিয়ে বসে থাকে। এই যে এখন আজীবনের জন্য নিজের করে নিল। মিনির মনে হচ্ছে এটাই সবচেয়ে বড় ধোঁকা তার জীবনে। নিজের করতে গিয়ে বোধহয় একেবারে দূরে চলে গেছে সে। নানির জন্য নাস্তা নিয়ে চলে গেল মিনি। রজনীরা 2 দিন আগে ফিরে এসেছে বাড়িতে। এসে একে একে সব আপডেট পেতে লাগলো। আশারের অ্যাক্সিডেন্টের খবর রজনী যতটা কষ্ট পেয়েছে ততটাই কষ্ট পেয়েছে নির্জনের এভাবে বিয়ের কথা শুনে। নির্জনকে তো কখনো এরকম মনে হয়নি। এই কয়দিন বাড়িতে ছিল না। রজনীর মনে হচ্ছে বাড়ির সবকিছুই কেমন বদলে গেছে। বিশেষ করে নার্গিসের পরিবর্তন চোখে পড়ার মতো। সারাক্ষণ নাক উঁচু করে থাকা মানুষটা কেমন নেতিয়ে গেছে। রজনী সকালে রান্নাঘরে ঢুকে দেখে নার্গিস সব শুরু করে দিয়েছে। রজনী নার্গিসের হাত ধরে বলল, আমি এসে গেছি, এবার তুই বিশ্রাম কর। নার্গিস হেসে বলল, একটা জীবন্ত রেস্ট নিতে নিতে কাটিয়ে দিলাম ভাবি। নিজেকে সবকিছু থেকে দূরে রাখতে রাখতে কবে যে নিজের স্বামী আর সন্তানের থেকে দূরে চলে গেলাম জানি না। এবার একটু কাছে আসতে দাও, তুমি তো অনেক খাটলে এই সংসারে এসে, এবার আমাকে একটু খাটতে দাও। রজনীর কেমন বুক কেঁপে ওঠে। এমন লাগছে কেন তার? এই সংসারটা কেন এমন ছন্নছাড়া মনে হচ্ছে তার? কোথাও কিছু ঠিক নেই। সকালবেলা আশা তৈরি হলো কোচিং এর জন্য। নিজের হৃদয়কে ইস্পাত দৃঢ় করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আশার। কোন এক পাষাণীর জন্য সে কলিজা পুড়িয়ে ছাই করে ফেলেছে। বুকের ভেতর পাহাড় সমান যন্ত্রণা নিয়ে নিজেকে নিজে সামাল দিল আশার। যে কখনো নিজের হবে না তাকে আর বিরক্ত করতে চায় না আশার। ওই 2 চোখে ঘৃণার আগুন দেখেছে আশার। সেই চোখে যে কখনো তার জন্য মুগ্ধতা দেখবে না এটা তো জানা কথাই। রুম থেকে বের হওয়ার আগে শুনতে পেল কান্নাকাটি রোল পড়ে গেছে। মহুয়া বেগমের নাকি শরীর খারাপ হয়ে গেছে হুট করে, শ্বাসকষ্ট হচ্ছে। তড়িঘড়ি করে সবাই ছুটলো মহুয়া বেগমের রুমে। মহুয়া বেগম বড় করে নিঃশ্বাস নিতে লাগলো। শরীর তার বাস্তবিকই খারাপ হয়েছে। মিনি থরথর করে কাঁপছে। কি করে ফেললো সে এটা? সকালে নানির নাস্তা দিতে আসতেই মহুয়া বেগম তাকে ডেকে বিছানায় বসতে বলে। তারপর জিজ্ঞেস করে নির্জনের সাথে সব ঠিক আছে কিনা। নিজেকে সামলাতে না পারে মিনি নানিকে সব সত্যি কথা বলে দিয়েছে। কিভাবে কি হলো সবটাই বলে দিয়েছে মিনি। তারপর থেকে মহুয়া বেগম কেমন ঝিম মেরে আছেন। তাৎক্ষণিক মহুয়া বেগমকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। অক্সিজেন দিয়ে ডাক্তার কিছু টেস্ট দিলেন মহুয়া বেগমের। হাসপাতালে সবাই এসেছে নির্জন আর পিয়াসা ছাড়া। পিয়াসা কোচিং এ গেছে, নির্জন নিজের রুমে। এই দুনিয়ার কোনো কিছুর প্রতি তার কোনো আগ্রহ জন্মাচ্ছে না। নিজেকে একেবারে গুড ফর নাথিং বলে মনে হয়। এই যে মা ফিরে এলো, একটাবারও তো কথা বললো না তার সাথে। তাকে মেরুদণ্ডহীন করে গড়ে তুলে এখন আবার রাগ করছে। নির্জন আর কারো রাগ অভিমান দেখতে চায় না, না মা না বাবা। শ্বশুর বাড়ি থেকে বৈশাখী আর বর্ষা এসেছে। মহুয়া বেগম যেমনই হোক বাড়ির মুরব্বী, কেউই না এসে পারেনি। বেডে শুয়ে মহুয়া বেগম ভাবতে লাগলেন পিয়াসার কথা। 2 আঙুলের এই মেয়ে সেদিন তাকে কিভাবে অপদস্থ করেছে মহুয়া বেগম ভোলেননি। আশারকে দেখতে যায়নি সে, ভীষণ অপমানিত হয়েছেন তিনি সেদিন। জমিদার বাড়ির মেয়ে, জমিদার বাড়ির বউ তিনি। সবসময় তিনি যা চেয়েছেন তাই হয়েছে। আর সেখানে কিনে এই মেয়ে তার সাথে টক্কর নেয়। আশারের সাথে বিয়ে দিয়ে তিনি বুঝিয়ে দিবেন এই মেয়েকে আর মেয়ের মাকে
মহুয়া বেগমের সাথে বড়াই করার মজা কি? একেবারে রজনীর মতো ডানা ভেঙে দিবেন তিনি। বাঘ বুড়ো হলেও শিকার করতে ভুলে যায় না, আবারও বুঝিয়ে দিবেন সবাইকে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।